আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ওয়ান শট সিকিউ সিরিজের অন্তরীকরণ অধ্যায়ের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। সো গত লেকচার ভিডিওতে আমরা আমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু তোমাদের সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিছি। তো আজকে আমাদের এই পার্ট 2 এই ভিডিওতেও আমরা আমাদের বিভিন্ন বোর্ড এবং কলেজের আরও যে সৃজনশীল প্রশ্নগুলো আসে সেগুলো আমরা সমাধান করে দিব। সো ভাইয়ার তুমি যদি এই দুইটা লেকচার ভালো করে দেখো তো এই অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন তোমাকে দিলে অবশ্যই উত্তর করতে পারবা। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, সো আমরা এখন দেখব হচ্ছে যশোর বোর্ড 2023 সালের প্রশ্নটা। তো দেখো আমাদের উদ্দীপকটা একটু খেয়াল করলে আমাদেরকে উদ্দীপকে একটা f(x) ফাংশন দেওয়া আছে (5x) এবং g(x) একটা ফাংশন দেওয়া আছে (x)/2a প্লাস (y)/2a -1। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের উদ্দীপক এবং আসো আমরা প্রথম প্রশ্নটা একটু দেখি। তো আমরা খ নম্বর প্রশ্নটা দেখা যাচ্ছে লিমিট x টেন্স টু আচ্ছা, তো এখানে দেখো x⁴ উপর আছে তোমার 3/2, সো x⁴ 3/2 আর মাইনাস এখানে দেওয়া আছে তোমার a উপর আছে পাওয়ার 3/2, তাই না? এখন দেখো ভাই এই যে নিচে √x মাইনাস √a আছে না, সো √x কে আমরা চাইলে x⁴ লিখতে পারি, তাই না? রুট মানে কি পাওয়ার হচ্ছে কত 2.5, ওকে, মাইনাস √a এটাকে ভেঙে আমরা a⁴1/2 লিখতে পারি, তাই না? তো আমরা দেখো তোমাদেরকে এই ধরনের একটা সূত্র তোমরা অলরেডি হয়তো অন্তরীকরণে পড়ছো। তো ভাইয়া তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি সেই সূত্রটা। আবার আমরা এই ধরনের একটা সূত্র পড়ছিলাম যে লিমিট x টেন্স টু a x⁴n minus a⁴n divided by x minus a is equal to n into a⁴n minus 1, এরকম একটা সূত্র তোমরা হয়তো পড়ছো, তাই না? তো এই সূত্রের মধ্যে এই সূত্রটা তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে লিমিট x টেন্স টু a হইতে হবে, অর্থাৎ এখানে x মাইনাস a এই যে দুইটা তোমাকে যে দুইটা চলক দেওয়া আছে সেই দুইটা চলকের মধ্যে এই লিমিটটা দেখো, এবং দেখো এখানে x এর পাওয়ার যেটা a⁴ পাওয়ার যদি সেম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা যে দেখো n ইন্টু a⁴n মাইনাস 1। এবার নিচে এখানে আমাদের কি রাখতে হবে বলো তো, x মাইনাস a থাকতে হবে, তাহলে নিচে জাস্ট x মাইনাস a অর্থাৎ এটার পাওয়ার 1 রাখতে হবে। তো আমরা এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে পারি, দেখো লিমিট x টেন্স টু a, তাহলে এই সূত্রটা প্রয়োগ করার জন্য আমার হরে কি থাকা লাগবে বলো তো ভাইয়া, x মাইনাস a। এই জন্য আমরা লব এবং হরকে উভয়কে x মাইনাস a দ্বারা ভাগ করব। তাহলে আসো আমরা ভাগ করে দেখি কি আসে। এখানে আমরা x মাইনাস a দিয়ে ভাগ করলে উপরে লেখা যাবে তোমার x/3/2 মাইনাস a/3/2, আর এখানে দেখো এটাও x মাইনাস a, হরকেও x মাইনাস a দিয়ে ভাগ করতেছি, তাহলে এখানে আছে তোমার x⁴1/2 মাইনাস a⁴1/2। তাহলে আমরা লব এবং হরকে কত দিয়ে ভাগ করছি, x মাইনাস a দিয়ে। কেন ভাগ করছি? কারণ আমার সূত্রটা যদি প্রয়োগ করতে হয় আমার নিচে x মাইনাস a থাকা লাগবে, এই জন্য। তো আমরা মনে হয় ভাই জানি যে দুইটা ফাংশনের লিমিট যদি একটা হয় ওই লিমিটকে আমি ভেঙে আলাদা আলাদা লিখতে পারি। সো আমরা লিমিটকে উপরে লিখলাম x টেন্স টু a, তাহলে উপরের ফাংশন হচ্ছে কি ভাই x মাইনাস a x⁴3/2 মাইনাস a⁴3/2। আচ্ছা, সো নিচেও লিমিট x টেন্স টু a, তো উপরে তো তোমার x⁴1/2 মাইনাস a⁴1/2 আর নিচে আছে কি x মাইনাস a। তো আমরা যদি এখানে সূত্রটা অ্যাপ্লাই করি তো দেখো সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করবা উপরে যদি আমি সূত্রটা অ্যাপ্লাই করি দেখো ওইটার দিকে তাকাও, এখানে n এর মান কত বলো 3/2, তাহলে কি হবে দেখো এই সূত্রটা একটু খেয়াল করো, লিমিট x টেন্স টু a x⁴n মাইনাস a⁴n ডিভাইড বাই x মাইনাস a থাকলে সূত্র কি n ইন্টু এখানে n মানে কি 3/2 n ইন্টু a⁴ কত n মাইনাস 1, তার মানে 3/2 মাইনাস 1। তো নিচে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে এখানে n হচ্ছে কত 1/2, দেখো n হচ্ছে 1/2 a, তারপর 1/2 মাইনাস 1। আশা করি এটা বুঝতে পারছো। তো আসো এবার আমরা এখানে দেখি। তো আমরা যদি এখানে দেখো a2 আর a2 কাটা যায় তাহলে এখানে থাকতেছে 3 a, আমরা যদি ভাই 2 লসাগু নিই, সো 2 যদি লসাগু নিই এখানে থাকবে তোমার 3 মাইনাস 2 তার মানে 1, এখানে 2 যদি লসাগু নাও এখানে থাকবে 3 মাইনাস 2 তার মানে 1, আর নিচে থাকবে বলো এখানে যদি তুমি 2 লসাগু নাও তাহলে 2 লসাগু নিলে 1 মাইনাস 2 তার মানে -1/2, ঠিক আছে? এবার আমরা মনে হয় জানিবে দুইটা বেস সেম থাকলে পাওয়ারগুলো কি হয়, দুইটা বেস সেম থাকলে বেসগুলো যদি সেম থাকে এবং অনুপাত অর্থাৎ ভাগাকারে থাকে সেক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। সো আমরা হাফ মাইনাস হাফ করলে তাহলে দেখো 1/2 মাইনাস এখানে পাওয়ার কত -1/2, সো মাইনাসে প্লাস 1/2। তো এখানে আমরা দেখো 3, তো এখানে
তুমি যদি পাওয়ার করো 1 পাবা, তাহলে উত্তর হচ্ছে কত 3a, এটাই হচ্ছে উত্তর। তাহলে আমাদের a ফাংশনের মান হচ্ছে কত 3a। তো এই ধরনের ম্যাথ আসলে আমরা আশা করি পারবো, জাস্ট এই সূত্রটা প্রয়োগ করবা। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথটা এবার সমাধান করি। আচ্ছা, তো এইটুকু আমাদের শেষ। ওকে, আচ্ছা, সো আমরা পরের ম্যাথ দেখি কি বলা হচ্ছে আমাদেরকে। লিমিটের সাহায্যে বলতে আমরা বললাম ভাইয়া মূল নিয়মে। ওকে, সো মাথায় রাখবে এটা, লিমিটের সাহায্যে বলতে অলওয়েজ বুঝবা মূল নিয়মের সাহায্যে। তো আমাদেরকে মূল নিয়মে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আসো আমরা ক নাম্বারটা একটু সমাধান করি। সো আমাদেরকে যেটাকে অন্তরীকরণ করতে দিবে সেটাকে আমরা মনে করে এফ অফ এক্স ধরে নিব। তো এখানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত বলো তো, এ টু দি পাওয়ার 5x। ওকে, তারপর এরপর হচ্ছে প্রদত্ত ফাংশনের এক্স প্লাস এইচ নির্ণয় করতে হয়, তাই না? সো এফ অফ এক্স প্লাস এইচ যদি নির্ণয় করতে চাও, তাহলে আগে যেখানে এক্স ছিল সেই এক্স এর স্থলে কত বসাবো, এক্স প্লাস এইচ। তাহলে মনে মনে খেয়াল করো, আমি এক্স এর স্থলে এক্স প্লাস এইচ বসেছি, তার সাথে গুণাকার কি আছে 5। তো 5 যদি গুণ করে দাও তাহলে কি পাবা, 5x প্লাস 5h। তো একবার আমরা মূল নিয়মের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে আমরা জানি মূল নিয়মের সূত্র, সো আমি সরাসরি করে দিচ্ছি। ddx অফ, এখানে এফ অফ এক্স বসাতে হয়, এখানে এফ অফ এক্স মানে কি ভাইয়া, এ টু দি পাওয়ার 5x ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। এখানে আমাদেরকে বসাতে হয় তোমার এফ অফ এক্স প্লাস এইচ, এটার মান কত, এ টু দি পাওয়ার 5x প্লাস 5h মাইনাস এফ অফ এক্স এর মান কত, এ টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই h। ঠিক আছে, তো এবার খেয়াল করি ভাইয়া, লিমিট h টেন্ডস টু 0। তো দেখো এ টু দি পাওয়ার 5x প্লাস 5h, এটাকে আমি ছেড়ে এরকম ভেঙে লিখতে পারি, এ টু দি পাওয়ার 5x ইন্টু এ টু দি পাওয়ার 5h মাইনাস এ টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই h। তো এখন খেয়াল করো, আমি এখান থেকে উপর থেকে ভাইয়া এ টু দি পাওয়ার 5xটা কমন নিতে পারি। তো খেয়াল করলে বুঝবা, আমি যদি এ টু দি পাওয়ার 5xটা কমন নিই, এটা কিন্তু লিমিটের প্রভাব মুক্ত, কারণ লিমিট হচ্ছে s, এখানে দেখো কোনো s নাই। তো এটাকে একেবারে কমন নিয়ে লিমিটের সামনে লিখবো। তাহলে এ টু দি পাওয়ার 5xকে কমন নিলাম। ঠিক আছে, তারপর দেখো লিমিট h টেন্ডস টু 0। তাহলে এখানে ভাই আমাদের পরে থাকতেছে হচ্ছে এ টু দি পাওয়ার 5h মাইনাস 1 ডিভাইডেড বাই h। ঠিক আছে, তো দেখো লিমিটের আমরা এই ধরনের একটা সূত্র পড়ছি, তোমরা যারা পড়ছো হয়তো খেয়াল করছো, লিমিট এক্স টেন্ডস টু লিমিট এক্স টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x থাকলে এটা সমান আমরা জানি লন এ। এই সূত্রটা একটু লিখে রাখো, এটা আমাদের লিমিট অধ্যায়ে ছিল, লিমিট এক্স টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু লন এ। তো এটা তুমি কখন লন এ লিখতে পারবা, তাহলে দেখো এর উপর যে পাওয়ারটা আছে তোমার সেমটা কোথায় থাকতে হবে, হরে। এর পাওয়ারের যে রাশিটা থাকবে সেমটা থাকতে হবে হরে, এবং সেমটার লিমিট হতে হবে কত, 0। তখন এই পুরো ফাংশনের মান তুমি কত লিখতে পারবা, লন এ, তাই না? তো আসো এই সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, ভাই দেখো তো, এ টু দি পাওয়ার 5x ইন্টু লিমিট h টেন্ডস টু 0। বলো এখানে এর পাওয়ার কত আছে, 5h। তাহলে বলো এখানে যখন এ টু দি পাওয়ার x ছিল, নিচে কি ছিল x, তাহলে এর উপর যে পাওয়ার সেম পাওয়ার নিচে থাকলে তখন সেই ক্ষেত্রে লনে লেখা যায়। তাহলে এখানে কি আছে, 5s, এই জন্য আমরা জোর করে আমরা হরে 5s লিখে দিব। এবার দেখো আমরা এখানে হরে, তাহলে এখানে তো হরে এই 5টা ছিল না, তাই আমি বাদ লিখেছি না, তাহলে আমরা এটা সমতা করার জন্য লবে 5 গুণ করে দিব। এরপর দেখো এর উপর যে রাশি সেম রাশি কোথায় আছে, নিচে, এবং সেম রাশির লিমিট 0 হতে হবে। তো এস এর মান যদি 0 হয়, তার সাথে যা কিছু গুণ করে রাখানো, গুণফল কত 0, তো আমি 5s টেন্ডস টু 0 লিখতে পারি। তাহলে এখন দেখো ভাইয়া এ টু দি পাওয়ার 5x ইজ ইকুয়াল টু এই পুরো ফাংশন, দেখো এই পুরো ফাংশনের মান কত, লন এ। তাহলে আমরা লিখবো এখানে লন এ, এই পুরোটার মান লন এ ইন্টু 5। সো এটাই হচ্ছে উত্তর। সো একটু সুন্দর করে গুছিয়ে যদি লিখি, তাহলে আমাদের উত্তর কি আসছে, 5 ইন্টু এ টু দি পাওয়ার 5x লন এ। সো এটাই আনসার। তো এই ধরনের ম্যাথ আসলে আশা করি আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, সো চলো আমরা এর পরের ম্যাথটা একটু দেখি। ওকে, ঠিক আছে, তাহলে আসো এটুকু ক্লিয়ার। ওকে, তো আসো আমরা ঘ নাম্বারটা একটু খেয়াল করবো। ঘ নাম্বার কি বলছে, প্রমাণ করো জি অফ এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ এই পুরো ফাংশন যেটা আছে সেটা সমান 0 ধরে তোমাদেরকে বক্ররেখার যে কোনো বিন্দুতে, হ্যাঁ, তো খেয়াল করবো একটা ভাইয়া, যে কোনো বিন্দু বলতে এটা মনে রাখবা, যে কোনো বিন্দুতে স্পর্শক দ্বারা অক্ষদ্বয়ের কোণিতাংশের যোগফল একটা কি দেখাতে হবে, ধ্রুবক। আচ্ছা, তো যে কোনো বিন্দু বলতে যদি বিন্দুর কথা না বলে, তাহলে যে কোনো বিন্দু বলতে তুমি ধরে নিবা x1, y1। ঠিক আছে, প্রশ্নটা আগে বুঝি। তার মানে যে কোনো বিন্দুতে একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো, এবং স্পর্শক মানে কি, সরল রেখা, তাই না? তো এই স্পর্শকটা মানে এই স্পর্শক সমীকরণটা
এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে যে অংশ খণ্ডন করে তাদের যোগফল একটা ধ্রুবক প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এটা আমরা একটু পর দেখতেছি, আগে প্রশ্নটা একটু বুঝি। তো আমাদের এখানে এই ফাংশন অর্থাৎ যে ফাংশনটা দেওয়া আছে এটা ইকুয়াল টু 0 ধরে আমাদেরকে যে একটা সমীকরণ পাওয়া যাবে সেই সমীকরণে যে কোনো বিন্দুতে স্পর্শকের আগে আমরা সমীকরণ নির্ণয় করব। তো যে কোনো বিন্দু যদি উল্লেখ না করা থাকে, জাস্ট যে কোনো বিন্দু বলে দেয়, সেক্ষেত্রে আমরা র্যান্ডমলি বিন্দুটাকে x1, y1 ধরে নিই। তাহলে আসো আমরা এটা একটু সমাধান করি। তো দেখো ঘ নাম্বারে ভাইয়া আমরা যেটা দেওয়া আছে তাহলে আমাদের লিখব, দেওয়া আছে হচ্ছে g of x is equal to 0। তাই g of x এর মান কি ওইখান থেকে দেখতেছি, দেখো। আচ্ছা আমি একটু ভেঙে বলি, এখানে রুট মানে কি তোমার x এর উপর রুট আছে 2 এর উপর, তাহলে আলাদা ভেঙে লিখলে এরকম লেখা যায় না, রুট x বাই রুট 2a, তাই না? ভেঙে লেখা যায়, তারপর প্লাস রুট y বাই রুট 2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার দেখো মাইনাস 1টাই পাশে পার করে দিলে 1 হয়ে যাচ্ছে না, তো আমরা এই মাইনাস 1টাকে এই পাশে পার করে দিচ্ছি, হ্যাঁ? তাহলে ইজ ইকুয়াল টু এখানে জাস্ট 1 লিখে দিব। এবার দেখো এখান থেকে ভাইয়া দেখো আমি যদি রুট 2 কমন নিই, রুট 2a যদি কমন নিই তাহলে দেখো কি থাকতেছে, এখান থেকে রুট 2a কমন নিব, ঠিক আছে? তো আমরা যদি রুট 2a লসাগু নিই তাহলে এখানে থাকতেছে তোমার রুট x প্লাস এখানে থাকতেছে রুট y ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে আমরা ভাই এখানে কি করছি, আসলে এই জায়গা থেকে আমরা রুট 2a লসাগু নিছি। তো এবার আড়াআড়ি গুণ করলে রুট x প্লাস রুট y ইজ ইকুয়াল টু রুট 2a, এই যে, ঠিক আছে? তো এটা একটা বক্স করো, এই হচ্ছে আমাদের সমীকরণটা, এই হচ্ছে আমাদের সমীকরণ, ঠিক আছে? তাহলে g of x equal to 0 ধরে আমরা একটা সমীকরণ বের করছি, হ্যাঁ? এবার এইটার এই বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব। সো প্রথমত হচ্ছে যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করার আগে তোমাকে স্পর্শকের ঢালটা বের করতে হয়, তাই না? তো স্পর্শকের ডালটা আমরা কেমনে বের করব, কোনো একটা ফাংশনের স্পর্শকের ডাল বলতে কি জিনিসটা মিন করে, ddx অফ y। তাহলে আমরা আসো এটাকে উভয়পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। আসো তো x এর সাপেক্ষে রুট x কে অন্তরীকরণ করলে কত লেখা যায়, 1/2 রুট x, তাই না? প্লাস আমি যদি এটাকে অন্তরীকরণ করি দেখতে রুট x এর মতো, সো রুট x এর অন্তরীকরণ করে কি হবে, 1/2 রুট x, x মানে কাকে চিন্তা করছো, y কে, তাহলে y কে আবার অন্তরীকরণ করলে কি লিখতে হয়, ddx অফ y ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? কারণ রুট 2a এটা পুরোটা কনস্ট্যান্ট, সো পুরো কনস্ট্যান্টের অন্তরীকরণ হচ্ছে কত, 0, ক্লিয়ার? আচ্ছা তো এখন দেখো আমাদের ddx অফ y নির্ণয় করতে হবে। সো ddx অফ y ইজ ইকুয়াল টু, ভালো করে একটু, কারণ এটা যোগ আকার আশেপাশে গেলে কি হয়ে যাবে, বিয়োগ আকারে, তাই না? সো মাইনাস 1 ডিভাইডেড বাই 2 রুট x, ঠিক আছে? এটা আশা করি বুঝতে পারছো। এই যে এটা এখানে প্লাস ছিল, এ পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস, ইনটু, এবার দেখো এটা এখানে কি আকার আছে বলো তো, ভাগ আকার, এ পাশে গেলে গুণ আকার হয়ে যাবে, তাহলে 2 রুট ওভার y। তাহলে ddx অফ y এর মান আমরা কি পাচ্ছি, ddx অফ y ইজ ইকুয়াল টু, এখানে দেখো 2 আর 2 কাটা যাবে, তাহলে মাইনাস রুট ওভার y ডিভাইড বাই রুট ওভার x, ওকে? তাহলে এই হচ্ছে আমাদের স্পর্শকের ডাল। এবার আমাকে দেখো যে কোনো বিন্দুতে স্পর্শকের ডাল চাইছে না, মানে স্পর্শকের সমীকরণ চাইছে না, যে কোনো বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করব, ঢাল নির্ণয় করব। সো যে কোনো বিন্দু বলতে আমরা কি বুঝবো, এখানে x1, y1। সো আসো এই কাজটা আমরা করি, তাহলে আমরা বলবো x1, y1 বিন্দুতে স্পর্শকের ডাল, তাহলে স্পর্শকের ডাল কি হবে, আমরা এখানে লিখি, সেটা হচ্ছে দেখো ddx অফ y বলতে স্পর্শকের ডাল, কোন বিন্দুতে স্পর্শকের ডাল বের করতেছি, x1, y1 বিন্দুতে। এটা কিভাবে করবা, জাস্ট যেখানে x ছিল সেই x এর জায়গায় x1 বসাবা, y এর জায়গায় y1, তাহলে রুট ওভার y1 ডিভাইড বাই রুট ওভার x1, ঠিক আছে? এই যে, তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো বিন্দুতে স্পর্শকের ডাল, ওকে? এবার আসো আমরা স্পর্শকের সমীকরণটা নির্ণয় করব, ঠিক আছে? তো দেখো আমরা স্পর্শকের সমীকরণটা খুব সহজে পারবো। এবার আমরা করি স্পর্শকের সমীকরণ, দেখো তো স্পর্শকের সমীকরণ আমরা খুবই সহজে পারবো, সেটা হচ্ছে আমরা দেখো স্পর্শকের ডাল জানি আর একটা বিন্দু জানি, তাহলে একটা বিন্দু একটা ডাল জানা থাকলে সমীকরণ কিভাবে করতে হয়, y মাইনাস y1, তো ওইখানে y1 ইজ ইকুয়াল টু ঢাল, তাহলে ঢাল মানে কি ভাই, রুট ওভার y1 ডিভাইড বাই রুট ওভার x1 ইন্টু x মাইনাস x1, ঠিক আছে? এবার হচ্ছে রুট x দিয়ে আমরা গুণ করে দিই, রুট x দিয়ে গুণ করলে এখানে y রুট x1 মাইনাস y1
রুট এক্স ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস দিয়ে গুণ করলে এক্স রুট ওভার ওয়াই ওয়ান মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান, ঠিক আছে? এটা আশা করি বুঝতে পারছো। এবার আসলে আমরা মাইনাসগুলোকে এক পাশে নিয়ে আসি। সো এখানে দেখো ওয়াই রুট ওভার এক্স ওয়ান, এই মাইনাসটা পাশে আসলে প্লাস এক্স রুট ওভার ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু, এই মাইনাসটা পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াই ওয়ান রুট ওভার এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, ঠিক আছে? আশা করি এটা খুব ক্লিয়ার। তাহলে আসো আমরা এইটুকু আমাদের কমপ্লিট। আমরা এখান থেকে এটাকে এই পাশে নিয়ে আসি। এবার আসো একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে আমাদের এইটা তোমাকে একটু আগে ক্লিয়ার করি, এটা এই পাশে একটু খেয়াল করো। ধরো কোন একটা সরলরেখা এখানে বলছে না স্পর্শক দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ, আচ্ছা খণ্ডিতাংশ বের করতে হবে, তাই না? তো এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। কোন একটা সরলরেখা এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে সেটা বোঝার জন্য সমীকরণটাকে এরকম নিতে হয়, এরকম সাজাতে হয়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি ইজ ইকুয়াল টু 1, এই প্যাটার্ন নিতে হয়। অর্থাৎ কোনো একটা সরলরেখা অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করতেছে সেটা তুমি যদি জানতে চাও, তাহলে ওই সরলরেখার প্যাটার্নটাকে তোমাকে এভাবে নিতে হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এর পাশে 1 রাখতে হবে আর এক্স এবং সহগ ওয়াই এর সহগ 1 রাখতে হবে। রাখার পর এক্স এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য, ওয়াই এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য, ঠিক আছে? ধরো আমার সরলরেখাটা এই যে এরকম করে, ঠিক আছে? এই যে মনে করো আমাদের এই সরলরেখাটা হচ্ছে এটা হচ্ছে সরলরেখাটা, তাহলে এই সরলরেখা এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য যদি এ হয়, ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য বি হয়, তখন এই সরলরেখার সমীকরণটা দ্বারা এরকম এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য হচ্ছে এ আর ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য হচ্ছে কি বি। তাহলে কোনো একটা সরলরেখা অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করতেছে সেটা যদি বুঝতে চাও, তাহলে সরলরেখাটাকে এই প্যাটার্নে নিতে হবে। তো আমাদেরকে স্পর্শকটা দেখো, এটা হচ্ছে স্পর্শক সমীকরণ। তাহলে এই স্পর্শক অক্ষদ্বয় থেকে কতটুকু অংশ কর্তন করতেছে সেটা যদি বুঝতে চাও, তাহলে আমাদেরকে স্পর্শকটাকে এই প্যাটার্নে নিতে হবে। তাহলে আসো আমরা এই প্যাটার্নে নিই। তো আমরা একটা কাজ করি, উভয় পক্ষে ভাইয়া রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান দিয়ে ভাগ করে নিই। হ্যাঁ, তো আসো ভাগ করি, ওয়াই রুট ওভার এক্স ওয়ান কী দিয়ে ভাগ করতেছি, রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার ওয়াই ওয়ান দিয়ে, ঠিক আছে? তাহলে উভয় পক্ষে সবগুলোকে আমরা রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার ওয়াই ওয়ান দিয়ে ভাগ করতেছি। তো তুমি পাশে লিখে দিবে এটা। হ্যাঁ, তাহলে ওয়াই ওয়ান রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার ওয়াই ওয়ান। তাহলে তুমি সাইড নোট দিবা উভয় পক্ষকে রুট ওভার এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে ভাগ করে। এবার আসো ভাইয়া একটু খেয়াল করবা, ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, আমরা এখানে দেখছি দেখো রুট এক্স ওয়ান কাটা যায়, উপরে থাকতেছে ওয়াই আর নিচে রুট ওভার ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু প্লাস রুট ওভার ওয়াই ওয়ান কাটা, উপরে থাকতেছে এক্স, নিচে থাকতেছে রুট ওভার এক্স ওয়ান ইজ ইকুয়াল টু, দেখো এবার ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, রুট এক্স ওয়ান কাটা যায়। আচ্ছা, এখানে রুট ওভার ওয়াই ওয়ান আর এখানে আছে শুধু ওয়াই ওয়ান মানে কয়টা রুট আছে, দুইটা। তো উপরে একটা রুট আর নিচের একটা রুট যদি কাটে যায়, তাহলে উপরে একটা রুট ওভার ওয়াই ওয়ান থাকবে, ঠিক আছে না? এবার আসো এটার দিকে দেখো, রুট ওভার ওয়াই ওয়ান কাটা, এক্স ওয়ান মানে কয়টা রুট, দুইটা। তো উপরে একটা রুট নিচের একটা রুট কাটা গেলে রুট ওভার এক্স ওয়ান থাকবে না, ঠিক আছে? তো একটু যদি সুন্দর করে গুছিয়ে লিখি, এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু, এখন আসো এইটার পরিবর্তে কী লিখবো ভালো করে বুঝো। ভাই আমরা একটু আগে একটা সমীকরণ পাইছি না, সমীকরণটা দেখো রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইজ ইকুয়াল টু কত, 2a। এটা একটু লিখি, তাহলে আমরা যে জিনিসটা পাইছি এখানে একটু লিখতেছি, ভালো করে খেয়াল করবে এটা, যে রুট ওভার এক্স প্লাস এই পাশে, আচ্ছা এইভাবে কোথায় লিখি, আচ্ছা এই পাশে লিখি, রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইজ ইকুয়াল টু কত, রুট ওভার 2a না? এটা দ্বারা কী বোঝায় জানো? এটা দ্বারা বোঝায় তোমার এক্স এর মান ওয়াই এর মান তুমি যাই পরিবর্তন করো না কেন, এই দুইটার যোগফল অলওয়েজ একটা কনস্ট্যান্ট আসবে, অর্থাৎ কনস্ট্যান্টের মানটা কত, রুট ওভার 2a।
তাহলে √x প্লাস √y এই দুইটার যোগফল অলওয়েজ কত √2a, অর্থাৎ √2a এটা একটা কি কনস্ট্যান্ট। এটা দ্বারা কি বুঝতেছো x এর মান y এর মান তুমি যাই বসানো কেন দুইজনের যোগফল অলওয়েজ কত করে আসবে √2a আসবে। তো এখানে দেখো তো ভাইয়া আমি এই জিনিসটার মধ্যে একটু তাকাও, √x এর জায়গায় √x1 বসাইছি প্লাস √y এর জায়গায় √y1 বসাইছি, তাহলে এই দুটার যোগফলও কি হবে ধ্রুবক হবে এই সমীকরণ অনুযায়ী। এই সমীকরণ তো সেটাই বলে x এর মান y এর মান এই দুটার বর্গের যোগফল অলওয়েজ √2a, √2a কি কনস্ট্যান্ট, অর্থাৎ x এর মান y এর মান যাই পরিবর্তন কারণে কেন এই দুটার যোগফল সবসময় ধ্রুবক। তাহলে ওই লাইন অনুসারে আমরা এখান থেকে ভাইয়া বলে দিতে পারি এটা মানে √2a। তো তুমি পাশের সাইড নোট লিখে দিবা, পাশের সাইডকে বোঝানোর জন্য সাইড নোট লিখে দিবা, এখানে লিখে দিবা √x1 প্লাস √y1 ইজ ইকুয়াল টু 2a, সরি √2a, ঠিক আছে এই যে লিখে দিবা। এখন আসো ভাইয়া এবার এই সরল রেখাটা x অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে y অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে সেটা যদি তুমি বুঝতে চাও তাহলে এই সরল রেখাটাকে এই প্যাটার্ন নিতে হবে না, x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1 এই প্যাটার্ন নিতে হবে। তো এই প্যাটার্নে নিবা কিরকম, সমান চিহ্নের পাশে কত রাখতে হবে 1, তাহলে সমান চিহ্নের পাশে এখানে 1 হয়েছে না, কত আছে √2a, তাহলে আমরা উভয় পক্ষে সবগুলোকে কত দিয়ে ভাগ করবো √2a দিয়ে ভাগ করবো। তাহলে আসো ভাগ করি x ডিভাইড বাই √2a ইন্টু √x1 প্লাস y ডিভাইডেড বাই √2a ইন্টু √y1 ইজ ইকুয়াল টু 1। এবার দেখো এবার যদি থাকার পর ভাইয়া বলছিলাম না এরকম আসার পর তাহলে x এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে x অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য, y এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে y অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব x অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য। তাহলে x অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য কোনটা, x এর নিচে যেটা থাকে এটা কত, সেটা √2a ইন্টু √x1। তারপর y অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য সেটা কোনটা, y এর নিচে যেটা থাকে কত আছে √2a ইন্টু √y1। এবার এই দুইটা অংশের খণ্ডিত অংশের কি চাইছে যোগফল। সো আমরা আসো এবার খণ্ডিত অংশের যোগফল নির্ণয় করি। তাহলে খণ্ডিত অংশের যোগফল, সো খণ্ডিত অংশের যোগফল মানে x অক্ষ y অক্ষকে যে খণ্ডন করছে তাদের যোগফল। তাহলে যোগ করো √2a √x1 প্লাস x1 √2a ইন্টু √y1। সো √2a কমন নাও, √2a যদি কমন নাও তাহলে এখানে থাকবে √x1 প্লাস √y1। তো দেখো √2a ইন্টু √x1 প্লাস √y1 এটা মানে কত √2a না, সো √2a বসাও, √2a গুণ করলে কত হবে শুধু 2a। এবার বলো 2aটাকে একটা কি কনস্ট্যান্ট না, সো খণ্ডিত অংশের যোগফল একটা কি দেখাতে বলছে ধ্রুবক, সো দেখানো হলো, ঠিক আছে। সো এই ধরনের ম্যাথ আসলে আশা করি আমরা পারবো, দেখানো হলো, ঠিক আছে ভাইয়া, ওকে। তো আসো এর মধ্যে দিয়ে আমাদের যশোর বোর্ড 2023 সালের প্রশ্নটা সমাধান হয়ে গেল, ঠিক আছে। তো আসো এরপর আমরা বাকি ম্যাথগুলো একটু দেখি। দেখো এখন হচ্ছে আমরা কুমিল্লা বোর্ড 2022 সালের এই প্রশ্নটা একটু সমাধান করব। তো তোমরা যদি একটু প্রশ্নের দিকে খেয়াল করো তাহলে দেখো আমাদের উদ্দীপকে g of x একটা ফাংশন দেওয়া আছে x এবং y is equal to দেওয়া আছে x plus 1/x। এবার এই উদ্দীপক থেকে আমাদের নিচের প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো চলো আমরা সমাধান করি। তো দেখো আমরা প্রথম প্রশ্নটা নিয়ে গিয়ে d² y ডিভাইড বাই ds² নির্ণয় করো, অর্থাৎ ওয়াইটা যে y ফাংশনটা আছে সেটাকে তোমাকে কয়বার অন্তরীকরণ দেখাইতে বলছে, 2 বার। তো আসো লিখে নিই আমরা। তাহলে খ নম্বর আমাদের দেওয়া হচ্ছে কি ভাইয়া, দেওয়া হচ্ছে y is equal to x plus 1/x। আসো তাহলে একবার অন্তরীকরণ করলে এটাকে লেখা হয় ddx of y, ওকে। তাহলে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1 প্লাস 1/x এর অন্তরীকরণ মনে হয় আমরা সবাই জানি 1/x এর অন্তরীকরণ হচ্ছে কত -1/s², ঠিক আছে। এবার আসো তাহলে এখানে একটু সুন্দর করে বুঝিয়ে লিখলে ddx of y is equal to 1 প্লাস এ মাইনাস এ মাইনাস আর x² এটাকে উপরে লিখে লিখবা x ইনভার্স 2, ঠিক আছে। এখন আসো দ্বিতীয়বার অন্তরীকরণ করলে কি লিখবো d² বাই ds²। 1 কে অন্তরীকরণ করলে 0 মাইনাস x টু দি পাওয়ার n এর মতো, তাহলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 দিক যাবে, সো -2 থেকে -1 করলে -3। তাহলে এই যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসলো d² বাই ds² ইজ ইকুয়াল টু মাইনাস এ প্লাস এখানে আছে তোমার 2 আর x ইনভার্স 3 কে কি লিখতে হয় x³ লিখতে হয়। তো এটাই आंसर, সহজ না ভাইয়া, ওকে আশা করি পারবো।
তো এবার আসো আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা এই পাশে কেউ, আচ্ছা নাহলে আমরা আরেকটা পেজ নিই। তো আসো এটা কমপ্লিট। এবার আসো আমাদের খ নাম্বার প্রশ্নটা একটু দেখি। তো আমাদের কি দেওয়া আছে একটু খেয়াল করি। দেওয়া আছে কত, ddx of cos to the power 4 cot inverse root over 1 by g of x। আচ্ছা g of x মানে কি, x বসাবো, হ্যাঁ? তাহলে 1 minus x divided by 1 plus x, ঠিক আছে? এই পুরোটার অন্তরীকরণ, এই যে এই আমাদেরকে এটা, এই যে এই পুরোটার অন্তরীকরণ কত দেখাইতে হবে, 1/2 ইন্টু x মাইনাস 1। আচ্ছা তো আসো আমরা এই যে দেখো প্রথমে একটু খেয়াল করলে বুঝবো ভাইয়া, প্রথমে তোমাকে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনকে তোমাকে একটু আগে ক্যালকুলেশন করে সিম্পল ফরম্যাটে নিতে হবে। সো সিম্পল ফরম্যাটে নেওয়ার পর কিন্তু এটার অন্তরীকরণটা কিন্তু সহজ হবে, ঠিক আছে? তো আসো এই যে দেখো আমাদেরকে এটার অন্তর হচ্ছে কত দেখাইতে হবে, 1/2 ইন্টু x মাইনাস 1। তো ভাইয়া তোমাদেরকে একটা কথা বলছিলাম, যদি কখনো দেখো রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এই ফরম্যাটটা থাকে, তখন তোমাকে এক্স ইজ ইকুয়াল টু কস ধরে নিতে হয়, এক্স ইকুয়াল টু কস যে কোনো কোণ ধরে নিতে হয়, বুঝতেছো? তাহলে এক্স ইকুয়াল টু আমরা কস 2টিটা ধরবো, কস থিটাও ধরা যায়, কস 2টিটা ধরা যায়, তোমার খুশি তুমি যেটা ধরো, ওকে? কেন জানো, কারণ তুমি এক্স এর মান যদি কস 2টিটা ধরো তাহলে কিন্তু সূত্র দিতে পারবা, 1 মাইনাস কস 2টিটারও একটা সূত্র যায়, 1 প্লাস কস 2টিটারও কিন্তু একটা সূত্র আছে। সো কখনো যদি কোনো একটা ম্যাথ 1 মাইনাস এক্স অথবা 1 প্লাস এক্স এই ফরম্যাট আছে, সেই ক্ষেত্রে ম্যাথটাকে অন্তরীকরণ করার আগে তুমি এক্স এর মানটা ধরে এই সমীকরণটাকে আগে একটু সিম্পল ফরম্যাটে নিয়ে যাবা, দেন অন্তরীকরণ করবা। তো আমরা এই কাজটাই করবো, ঠিক আছে? তার মানে কি মনে করি দেখো ভাইয়া, আমরা এখানে এক্স ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি হচ্ছে কস 2টিটা, এক্স ইজ ইকুয়াল টু কী ধরে নিচ্ছি, কস 2টিটা, ঠিক আছে? তো আসো এবার আমরা যদি এখানে বসাই, আমরা কিন্তু এখনো অন্তরীকরণ করি না, ঠিক আছে? সো আমরা এইটাকে একটু সিম্পল ফরম্যাটে নিচ্ছি, হ্যাঁ? তাহলে এখানে কি দেওয়া আছে বলো তো, কস টু দি পাওয়ার 4 দেওয়া আছে, তারপর রুট ওভার কট ইনভার্স কত, এখানে রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স মানে কী ধরছি, কস 2টিটা বসাই দিচ্ছি, আর নিচে 1 প্লাস কস 2টিটা, এই যে, ঠিক আছে? আচ্ছা আমরা আগে ভাইয়া এই যে ভিতরে যে সমীকরণটা বা ফাংশনটা দেখতেছো সেই ফাংশনটাকে ক্যালকুলেশন করে সরলীকরণ করে ছোট করতেছি, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এবার cos টু দি পাওয়ার 4 cot ইনভার্স রুট ওভার, ভাই দেখো 1 মাইনাস কস 2টিটা, আচ্ছা 1 মাইনাস কস 2টাকে আমরা সূত্র কি জানি, অবশ্যই জানি 2 সাইন স্কয়ার টিটা, ঠিক আছে? আর 1 প্লাস কস 2টিটার সূত্র কি জানি, 2 কস স্কয়ার টিটা, ঠিক আছে? এগুলো আশা করি সবাই জানো। 1 মাইনাস কস 2 এ থাকলে 2 সাইন স্কয়ারে লিখতাম না, তো এখানে 2 সাইন স্কয়ার টিটা লিখতেছি। তো দেখো এবার এখানে cos টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, cot ইনভার্স, একটু খেয়াল করি ভাইয়া আমরা সরাসরি করে দিব, হ্যাঁ? তো দেখো 2 আর 2 কাটা যায়, তাই না? তো সাইন স্কয়ার বাই কস স্কয়ারকে কি লেখা যায়, tan স্কয়ার টিটা। তো রুট আর স্কয়ার কাটা গেলে এখানে জাস্ট কি পড়ে থাকবে বলো তো, tan টিটা পড়ে থাকবে না? এটুকু কি বুঝতে পারছো? ওকে, এখন আসো ভাই, এখানে আছে cot ইনভার্স, কিন্তু এখানে আছে কি tan। তাহলে এই যে cot ইনভার্স, আমরা এখানে একটু ব্র্যাকেট ইউজ করি তাহলে বোঝা যাবে। তো এখানে আছে cot ইনভার্স, কিন্তু এখানে আছে tan। তো এই cot ইনভার্স এর যা cot ইনভার্স যেহেতু আছে, আমি যদি এটাকে cot ইনভার্স কটে নিতে পারি, এই tan টিটাকে যদি কটে নিতে পারি, তাহলে cot ইনভার্স বেনিশ হয়ে যাবে না? তাহলে এই কাজটা আমরা করতেছি। তাহলে দেখো cos টু দি পাওয়ার 4, ভাই দেখো এখানে cot ইনভার্স আছে, তো দেখো এই যে একটু এটার দিকে একটু ফোকাস করো, আমরা tan থিটা বাই 2 কে কীভাবে লেখা যাবে, cot পাই বাই 2 মাইনাস থিটা, এভাবে লিখতে পারি কিনা দেখো তো। ধরো আমি একটু ব্র্যাকেটগুলো ক্লোজ করি, এটা বুঝতে পারছো কিনা সবাই বলা হয়। দেখো cos টু দি পাওয়ার 4 এখানে cot ইনভার্স, তো এই যে সেকেন্ড ব্র্যাকেট cot পাই বাই 2 মাইনাস থিটা। দেখো আমরা এই লাইন থেকে এই লাইনটা কীভাবে লিখছি সেটা তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো পাই বাই 2 থাকলে cot পরিবর্তন হয়ে কি হয়, tan হয়। এখানে যে কোণ যুগাকার আছে বিকাকার আছে সেই কোণটা বসাতে হয়। এবার বলো এটা কোন চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে cot কি পজিটিভ, তাহলে tan থিটা যে কথা cot পাই বাই 2 মাইনাস থিটা একই কথা না? এখন দেখো ভাইয়া এখান থেকে বলতে পারি cos টু দি পাওয়ার 4, তো খেয়াল করো ভাইয়া এই দেখো cot ইনভার্স দুইটা বাদ গেলে এখানে কি পড়ে থাকে বলো তো, পাই বাই 2 মাইনাস থিটা,
এটা পড়ে থাকে, তাই না? এটা এই লাইন থেকে এই লাইনটা আশা করি বুঝতে পারছো। এখন আসো এই পাওয়ারটা কি আসলে বলো, পুরোটার উপর আছে না, তো আমি এভাবে লিখি cos π/2 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে? এবার আসো, এবার খেয়াল করো ভাইয়া, π/2 থাকলে cos পরিবর্তন হয়ে কি হবে, সাইন হবে। দেখো π/2 থাকলে cos পরিবর্তন হয়ে কি হবে, সাইন হবে, তাই না? এই যে আচ্ছা এই জায়গায় লিখে নিলে সাইন 4 থিটা, এটা বুঝতে পারছো কিনা দেখো তো একটু। π/2 থাকলে cos পরিবর্তন হয়ে কি হবে, সাইন হবে। এখানে যোগ আকারে ভিক আকারে যে কোনটা আসে সেই কোনটা বসবে, বসলো। এবার ভাইয়া দেখো তো এটা কোন চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে cos কিন্তু পজিটিভ, ঠিক আছে? তাহলে এই পুরোটার পাওয়ার কত আছে বলো তো, 4। ক্লিয়ার? তাহলে দেখো এই যে ফাংশনটা ছিল, তো দেখো আমরা ফাংশনটাকে ক্যালকুলেশন করে করে একেবারে এখানে নিয়ে আসছি, সাইন থিটা হোল টু দি পাওয়ার কত চলে আসছে, 4। এবার আসো, এবার এই জিনিসটাকে একটু ভেঙে ভেবে লিখি, দেখো সাইন স্কয়ার থিটা তার উপর হোল স্কয়ার, এটা আশা করি লেখা যায়। কেন? কারণ সাইন স্কয়ার থিটা হোল স্কয়ার, তাহলে স্কয়ার স্কয়ার গুণগুলো কত, সাইন টু দি পাওয়ার 4 না? এটা যে কথা, এটা কি কথা, এটা কেন লিখছি, অবশ্যই একটা কারণ আছে। কারণটা হচ্ছে ভাইয়া তুমি এখানে কিন্তু এক্স এর মান কি ধরে নিছো, cos 2 থিটা। সো এখানে আমাদের থিটাটা ছিল না, ধরে নিছি না, তাই আমি আবার এক্সটাকে পুনরায় কীভাবে পেতে পারি, যদি cos 2 থিটা নিয়ে আসতে পারি। cos 2 থিটা আনলে ওইখানের পরিবর্তে কি লেখা যাবে, এক্স। এই জন্য আমরা এই সাইন থিটা হোল টু দি পাওয়ার 4 কে সাইন স্কয়ার থিটা হোল স্কয়ার ফরম্যাটে সাজাইছি। কেন? কারণ আমরা 2 সাইন স্কয়ার থিটার কিন্তু একটা সূত্র জানি, 2 সাইন স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। এই যে দেখো 1 মাইনাস cos 2 থিটা, এটাকে কি লেখা যায়, 2 সাইন স্কয়ার থিটা লেখা যায় না? তো এই সূত্রটা আমরা এখানে, তাহলে কেন, তাহলে 2 সাইন স্কয়ার থিটা থেকে আমি যদি 1 মাইনাস cos 2 থিটা নিয়ে আসতে পারি, তো এখন ওই cos 2 থিটার পরিবর্তে এক্সট্রা বসাই দিতে পারবো, ঠিক আছে? তো এখানে আমরা সূত্র দেওয়ার জন্য দেখো তো ভাই এখানে একটা 2 দরকার, এখানে কিন্তু 2 আছে না, তো আমরা একটা কাজ করি, এটার মধ্যে একটা 2 এক্সট্রা করে নিয়ে আসি, তাহলে 2 সাইন স্কয়ার থিটা হোল স্কয়ার। তাহলে আমি কিন্তু 2 এক্সট্রা করে নিয়ে আসছি, কিন্তু এখন দেখো আমি 2 কি এক্সট্রা করে আনছি, আসলে 2-র উপর স্কয়ার আছে না, তাহলে আমি কত বাড়তি লিখছি, 4। তাহলে সমতা করার জন্য সামনে একটা 1/4 করে দিব, ঠিক আছে? তাহলে দেখো 1/4 2 সাইন স্কয়ার থিটা লিখবো 1 মাইনাস cos 2 থিটা তারপর স্কয়ার, সুন্দর করে। বা দেখো 1/4 মানগুলো বসাই দিই, হ্যাঁ? তাহলে 1 মাইনাস বলো cos 2 থিটা মানে কি ছিল, x হোল স্কয়ার। এই যে দেখো, ঠিক আছে? তো আমরা এই যে ddx অফ cos টু দি পাওয়ার 4 cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এই জিনিসটা ক্যালকুলেশন করে 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 আমরা শেষ পর্যন্ত লাইনটা কি পাইছি বলো তো, 1/4 ইন্টু 1 মাইনাস এক্স হোল স্কয়ার। তো এই হচ্ছে ক্যালকুলেশনের প্রসেসটা, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তো এবার দেখো, ঠিক আছে, আমরা এটা মুছে দিচ্ছি। এবার দেখো আমরা এই যে ভাইয়া ক্যালকুলেশন করে, এই ক্যালকুলেশন করে এই পুরোটা সমান আমরা কি নিয়ে আসছি বলো তো, আমরা নিয়ে আসছি তোমার 1/4 1 মাইনাস এক্স হোল স্কয়ার, এটা নিয়ে আসছি, তাই না? তো এটার অন্তরীকরণ করা যে কথা, এটার অন্তরীকরণ করা একই কথা, কারণ এটার থেকে ক্যালকুলেশন করে তো এই জিনিসটা পাইছি, তাই না? তো এখন আসো, তো আমরা লিখবো ddx অফ এই যে এইটার পরিবর্তে এখন কত লিখবো, 1/4 1 মাইনাস এক্স হোল স্কয়ার, এটা, ঠিক আছে? এখানে কনস্ট্যান্ট কে বলো তো 1/4, এটা সামনে আসলো। এবার দেখো এই পুরোটাকে তুমি মনে মনে এক্স চিন্তা করো, এই পুরোটাকে মনে মনে এক্স চিন্তা করো, তাহলে এস স্কয়ার, তাই না? তো এটা দেখতে কি সময় এস স্কয়ার, তাহলে এস স্কয়ার অন্তরীকরণ কত, 2x, x মানে কি 1 মাইনাস এক্স। এবার বলো তুমি কাকে মনে মনে এক্স চিন্তা করছো, 1 মাইনাস এক্স কে, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। সো 1 কে অন্তরীকরণ করলে 0 আর মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে -1। তো দেখো এবার যদি কাটাকাটি করি, এখানে থাকবে তোমার 1/2 আমরা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, মাইনাস দিয়ে যদি -1 দিয়ে গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, মাইনাসে প্লাসে -1, এটাই কিন্তু প্রমাণ করতে বলছি। দেখো হাফ ইন্টু এক্স মাইনাস 1, তো প্রমাণিত, ঠিক আছে? তো কত সহজ অঙ্ক দেখছো। তো এই ধরনের অঙ্ক আসলে আশা করি আমরা সলভ করতে পারবো, ঠিক আছে? ওকে, আসো এরপরের ম্যাথটা আমরা সমাধান করবো। আচ্ছা, তো এটুকু ক্লিয়ার, তাহলে আমরা এটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, তো আসো এরপরের অঙ্কটা একটু দেখি ভাইয়া। আচ্ছা, তো আমরা এখানে প্রশ্নটা একটু মিস্টেক ছিল, আমরা এখানে 2y2 হবে না, আসলে
এই জায়গায় 2y2 না হয়ে 2y ইন্টু y2 হবে, ঠিক আছে? একটু এটা ঠিক করবা, এখানে 2y2 না হয়ে 2y ইন্টু y2, অর্থাৎ ওয়াইটা মিস্টেক গেছে, এই জন্য বাইরে নিচে লিখে দিছি। তো আমরা এই সমীকরণগুলো হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তাই না? তো এটা দেখে কি বুঝতেছি, দেখো তো y2 তার মানে কি আমাকে সর্বোচ্চ কয়বার অন্তরীকরণ করতে হবে? 2 বার। আচ্ছা, কোন ফাংশনকে করতে হবে এখানে লিখে দিছে, দেখো তো আমরা এখানে করি, দেওয়া আছে y ইজ ইকুয়াল টু, আচ্ছা তো এখানে দেখো y ইজ ইকুয়াল টু √4 প্লাস 3, আচ্ছা এখানে g অফ sin x। আচ্ছা ভাই দেখো একটু খেয়াল করো, আমি যদি এখানে বলি দেখো g অফ যখন x ছিল তখন আমি এখানে ইজ ইকুয়াল টু কত লিখছি? x। এখন g অফ এখানে কি আছে বলো তো? sin x আছে, g অফ sin x আছে, তাহলে আগে যেখানে x ছিল সেখানে কি বসবে? sin x বসবে। বুঝছি এটা বুঝছি? g অফ x মানে কি? x, তাহলে g অফ sin x মানে কি হবে? sin x। আগে এখানে যদি x থাকে এখানে x বসছে না, sin x থাকলে এখানে x এর জায়গায় sin x বসবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এখানে করি, তাহলে 3 sin x, ঠিক আছে? তো এই যে এইটা সমান আমাদেরকে এটা পুরোটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তো ভাইয়া প্রথম কাজ, ভাইয়া তোমাদেরকে একটা কথা বারবার বলতেছিলাম, যদি কখনো বর্গমূল দেখো মানে রুট জাতীয় ফাংশন দেখো, তাহলে তুমি এটাকে একবার মানে অন্তরীকরণ করার আগে রুটটাকে দূর করবো। সো রুটটাকে দূর করার জন্য ভাই আমরা উপপক্ষে বর্গ করবো। সো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 প্লাস 3 sin x, ঠিক আছে? এটা আশা করি বুঝতে পারছি। ওকে, এবার ভাইয়া এবার কাজ হচ্ছে আমরা এবার প্রমাণের দিকে তাকাবো। দেখো প্রমাণে এটাকে আমাকে সর্বোচ্চ কয়বার অন্তরীকরণ করে মিলাইতে হবে? 2 বার। তো চলো y স্কয়ারকে যদি আমি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, তো এটা দেখতে s স্কয়ার, তো s স্কয়ার অন্তরীকরণ কত? 2x। এবার কাকে মনে মনে x চিন্তা করছি? y কে। তাহলে y কে তুমি যদি একবার অন্তরীকরণ করো এটাকে লিখা হয় y1। তো 4 কনস্ট্যান্ট অন্তরীকরণ করলে 0, 3 সামনে আসলো, sin x এর অন্তরীকরণ কত? cos x। ডান, ঠিক আছে? এবার এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। ওকে, তো আসো আমি যখন আবার অন্তরীকরণ করতেছি, মানে দেখো এখানে দুইটা ফাংশন ছিল গুণাকারে, তো একটাকে ধরো এটাকে ইউ চিন্তা করতেছি আর এটাকে ভি চিন্তা করতেছি, হ্যাঁ? তো দুইটা ফাংশন গুণাকার থাকলে আমি প্রথমটাকে বাইরে রাখলাম, 2y কে বাইরে রাখলাম, দ্বিতীয়টা y1 কে আবার অন্তরীকরণ করলে কি লিখতে হয়? y2 প্লাস এবার y1 বাইরে কার অন্তরীকরণ? 2y এর অন্তরীকরণ। সো 2 কনস্ট্যান্ট সামনে y কে একবার অন্তরীকরণ করলে কি লিখতে হয়? y1, তাই না? এবার আসো 3 কনস্ট্যান্ট সামনে cos x এর অন্তরীকরণ কত? মাইনাস sin x। তো আশা করি এটা বুঝতে পারছি। ওকে, এবার আসো বা 2y y2 প্লাস 2y1 স্কয়ার, এটাই পাশে আসলে প্লাস 3 sin x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমি এটাকে অন্তরীকরণ করতে পারবো না। এবার প্রমাণের দিকে তাকাও ভাইয়া, আমাদের 2y2 প্লাস 2y1 স্কয়ার, দেখো এইটুকু অংশ পর্যন্ত কিন্তু চলে আসছে, এবার দেখো প্রমাণে কিন্তু আমাদের 3 sin x-টা কিন্তু নাই, তাহলে আমি এই প্রমাণে আমরা 3 sin x-টাকে রাখবো না, তাহলে 3 sin x-টাকে রিপ্লেস করব তার মান বসিয়ে। তার মান কি বসানো যায়? এটার দিকে তাকাও, তাহলে 3 sin x ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? 4টাকে যদি পাশে নিয়ে আসো y স্কয়ার মাইনাস 4, তো বসে দিলে অঙ্ক কিন্তু মিলে গেছে। দেখো 2y2 প্লাস 2y1 স্কয়ার, তাহলে 3 sin x কিন্তু প্রমাণে নাই, এই জন্য 3 sin x-কে আর মান দ্বারা রিপ্লেস করতেছি। তো রিপ্লেস করলে কত লেখা যাবে? y স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এটাই আনসার, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমাদের কুমিল্লা বোর্ড শেষ। এবার আসো আমরা আরেকটা প্রশ্ন দেখি। তো দেখো এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2021 সালের একটা প্রশ্ন। তো এখানে একটু আমরা প্রথমে দৃশ্যকল প্রমাণে দেখা যাচ্ছে y ইজ ইকুয়াল টু as স্কয়ার প্লাস v ডিভাইডেড বাই রুট x, ঠিক আছে? আচ্ছা, দৃশ্যকল্প 2তে কি বলছে? দুইটা সংখ্যার যোগফল 12, দুইটা সংখ্যার যোগফল আমাদেরকে বলছে 12, এদের একটি সংখ্যার ঘন এর সাথে অপর সংখ্যার গুণফল, তাহলে একটা সংখ্যার ঘনের সাথে অপর সংখ্যার গুণফল গরিষ্ঠ, তাহলে দুইটা ইনফরমেশন বলছে। দৃশ্যকল্প 2তে দুইটা ইনফরমেশন, একটা ইনফরমেশন হচ্ছে দুইটা সংখ্যার যোগফল হবে 12, 2 নম্বর ইনফরমেশন হচ্ছে একটা সংখ্যার গণের সাথে অপর সংখ্যার যে গুণফল ফলে যে সমীকরণটা হয় সেই সমীকরণটা হবে গরিষ্ঠ, ঠিক আছে? অর্থাৎ ওই সমীকরণ থেকে আমি গরিষ্ঠ মান পাবো, এটা মিন করতেছে আর কি। আচ্ছা, তো চলো আর প্রথম প্রশ্নটা সলভ করি। তো গ নাম্বারটা দেখো কি দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 3s স্কয়ার প্লাস 10x একটি ক্রমবর্ধমান ফাংশন। সো মাথায় রাখবা, কোনো ফাংশন যদি ক্রমবর্ধমান প্রমাণ করতে বলে এটা দ্বারা কি বুঝে জানো? অর্থাৎ তুমি ddx অফ y ইজ গ্রেটার দেন 0 এটা দেখাবা। কোনো একটা ফাংশন ক্রমবর্ধমান এটা প্রমাণ করার অপশন হচ্ছে কি ওই ফাংশনের ঢালের মান পজিটিভ হবে, অর্থাৎ 0 চেয়ে বড়। এটা যদি প্রমাণ করতে পারো তাহলে এটা ক্রমবর্ধমান। আর ক্রমহ্রাসমান ফাংশন কীভাবে প্রমাণ করবা? ঢালের মান ঋণাত্মক দেখাবা। সো ঢাল মানে কি ddx অফ y, এটার মান ঋণাত্মক দেখা মানে কি লেস দেন 0 আর কি।
ঠিক আছে? তো আসো আমরা তাহলে প্রথম প্রশ্নটা সমাধান করি। তাহলে এই পুরো ফাংশনটাকে আমি ওয়াই ধরে নিব। তো মনে করি ওয়াই ইজ ইকুয়াল টু কি আছে বলো, এক্স কিউব মাইনাস 3s² প্লাস কত আছে 10x। আচ্ছা, তো এটাকে একবার অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে, ddx অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউবকে অন্তরীকরণ করলে কত 3s² মাইনাস এটাকে অন্তরীকরণ করলে 6x প্লাস এটাকে অন্তরীকরণ করলে 10। ওকে, তাহলে আসো ddx অফ ওয়াই। তো ddx অফ ওয়াই এর মানটা আমাদেরকে পজিটিভ দেখাইতে হবে। সো কোনো সমীকরণ কোনো একটার মান পজিটিভ দেখানোর এর অর্থ হচ্ছে তুমি এটাকে বর্গ রাশিতে কনভার্ট করবা। বর্গ রাশিতে কনভার্ট করলে সুবিধা কি, এটার মান কখনো কি হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। তো আমরা যদি কোনো একটা কিছুর মান পজিটিভ এটা প্রমাণ করতে বলে, সো আমি চেষ্টা করব সমীকরণটাকে বর্গ রাশি আকারে সাজাতে। তো আসো বর্গ রাশি আকারে সাজানো মানে কি, তুমি হয় a প্লাস বি হোল স্কয়ার ফরম্যাটে সাজাবা, নতুবা a মাইনাস বি হোল স্কয়ার ফরম্যাটে সাজাবা, এরকম। তো আসো আমরা এখান থেকে একটা কাজ করি ভাইয়া, 3 যদি কমন নিই, তো 3 কমন নিলে দেখো কি লেখা যায়, এখানে লেখা যাবে s², আচ্ছা আমি ব্যবহার করি ব্র্যাকেট নিই, s² মাইনাস 2x, অর্থাৎ এই দুটো থেকে 3 কমন নিচ্ছে। তো 3 কমনের s² মাইনাস 2x, দেখো a² মাইনাস 2ab, তাহলে a হচ্ছে কি x, 2ab, b মানে কত 1, তাহলে এখানে প্লাস b², তার মানে 1 লেখা যায় না। এবার আসো এটার সাথে লাইনটা মিলাও, 3s² আছে মাইনাস 3 দুগুণ 6x আছে, 3 আর 1 যোগ করলে 3, কিন্তু এখানে কত আসে 10, তাহলে আরও কত এক্সট্রা লিখতে হবে মিলানোর জন্য 7। তো এখন দেখো ddx অফ ওয়াই ইজ ইকুয়াল টু 3 ইন্টু বলো এটাকে কি লেখা যায় x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 7। এই যে দেখো, এখন তুমি চিন্তা করে দেখো তো, তুমি যে ddx অফ ওয়াই ইজ ইকুয়াল টু যে সমীকরণটা পাইছো, এই সমীকরণে x এর যতগুলো বাস্তব মান বসাও, তুমি এই স্কয়ারের মান হয় 0 পাবা, হয় 0 পাবা, না হয় কি পাবা পজিটিভ পাবা। এর বাইরে কি এটার মান আসা সম্ভব? তুমি x এর সকল বাস্তব মান বসালে বর্গ রাশির মান হয় 0 হবে, না হয় পজিটিভ হবে, ঋণাত্মক তো জীবনও হবে না, তাই না? আচ্ছা ধরো ভাইয়া 0 হয়েছে, ধরো মনে করো 0 হয়েছে, তাহলে 0 যদি হয় তাহলে বলো এই পুরো অংশের মান 0 হয়ে গেছে না, তখন এই প্লাস 7 কি থাকতেছে না, তাহলে ddx অফ ওয়াই এর মান দেখো একটা পজিটিভ মান পাচ্ছি। আচ্ছা ধরো 0 না হয় যদি পজিটিভ হয়, তাহলে এই পুরো একটা পজিটিভ সংখ্যা তার সাথে আরেকটা পজিটিভ সংখ্যা যোগ হয়ে এই যোগফলটা একটা কি হবে পজিটিভ হবে না, তাহলে আমি x এর সকল বাস্তব মান বসালে আমি ddx অফ ওয়াই এর মানটা অলওয়েজ কি পাবো পজিটিভ পাবো। যেহেতু ddx অফ ওয়াই এর মান পজিটিভ মান, তাহলে এটা একটা কি ফাংশন, ক্রমবর্ধমান ফাংশন, এটা প্রমাণিত। তাই সুন্দর করে একটু গুছিয়ে লিখবে, কি লিখবা, যেহেতু x এর সকল বাস্তব মানের জন্য, x এর সকল বাস্তব মানের জন্য ddx of y is greater than 0, তাই ফাংশনটি একটি ক্রমবর্ধমান ফাংশন। ঠিক আছে, এটাই প্রমাণিত। ওকে, আচ্ছা তো চলো আমরা এরপর প্রশ্নটা দেখি। ওকে আচ্ছা, তো এটুকু ক্লিয়ার, সরি। আচ্ছা তো সব পরের প্রশ্নটা একটু খেয়াল করবো ভাইয়া, আমাদেরকে প্রমাণ করো যে 2s²y2 মাইনাস xy1 ইজ ইকুয়াল টু 2y। আচ্ছা তো এটার দিকে একটু খেয়াল করবো ভাইয়া, এটার দিকে একটু খেয়াল করো, এই সমীকরণের দিকে আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো এটা হচ্ছে সর্বোচ্চ কবার অন্তরীকরণ 2 বার, তো y যে ফাংশন দেওয়া আছে সেখানে আমি 2 বার অন্তরীকরণ করে y2 মান পাবো, একবার অন্তরীকরণ করলে y1। তো আমরা লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বাম পক্ষে y2 এবং y1 এর মান বসিয়ে আমাদেরকে ডান পক্ষ প্রমাণ করতে হবে, অর্থাৎ 2y প্রমাণ করতে হবে। আচ্ছা তো আমাদেরকে আগে যে ফাংশনটা দেওয়া আছে এটা একটু লিখে নিই, একটু খেয়াল করি। খ নম্বরটা y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে বলো, a² প্লাস এটা কত দেওয়া আছে বলো v রুট x, তাই না, v রুট ওভার x। আচ্ছা এই জিনিসটা কীভাবে লেখা যায় কিনা দেখো তবে একটু, y ইজ ইকুয়াল টু a² প্লাস v ডিভাইডেড বাই রুট x, তাই না। এই জিনিসটা কীভাবে লেখা যায়, v টু দি পাওয়ার x ইনভার্স হাফ, আশা করি আপত্তি নাই, কেন x টু দি পাওয়ার রুট x মানে কি x টু দি পাওয়ার হাফ, উপরে উঠলে x ইনভার্স হাফ হয়ে যাবে না। আচ্ছা বুঝছি। তো একবার অন্তরীকরণ করলে y1, তাহলে y1 এর মানটা একটু দেখি কি পাচ্ছি, কনস্ট্যান্টের সামনে s² অন্তরীকরণ কত 2x, তাহলে এখানে হবে 2ax। আচ্ছা প্লাস v কনস্ট্যান্টের সামনে x টু দি পাওয়ার n এর মতো দেখতে, তাহলে পাওয়ারটা সামনে আসবে
তারপর পাওয়ার থেকে এক দিক যাবে। সো -½ থেকে -1, তাহলে আমি এখানে করি -½ থেকে তুমি যদি -1 করো, এখানে যদি 2 যদি লসাগু নাও, এখানে থাকবে -1, এখানে থাকবে -2, তার মানে -3/2। ঠিক আছে, এটা আশা করি ক্লিয়ার। একটু সুন্দর করে গুছিয়ে রাখি। y1 = 2x প্লাস a মাইনাস a মাইনাস b/2 ইন্টু এক্স ইনভার্স কত 3/2। ওকে, তাহলে এটা হচ্ছে আমার y1 এর মান। y1 এর মান। ওকে, এবার আসো, এবার y2 এর মান বের করো। তাহলে y1 কে আবার অন্তরীকরণ করলে y2, 2a কনস্ট্যান্ট সামনে, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ কত 1, তাহলে মাইনাস, এবার b/2 কনস্ট্যান্ট সামনে, x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ, তাহলে পাওয়ারটা সামনে আসবে, তাহলে পাওয়ার হচ্ছে কত -3/2, তারপর x এখান থেকে এক বিয়োগ করবা, তো এক বিয়োগ করে কত আসবে ভাইয়া বসে দিচ্ছি 3/2 -1 যদি করো, তাহলে 2 যদি লসাগু নাও -3 -2, তার মানে কত -5/2। আচ্ছা, তো এবার আসো y2 = 2a -a প্লাস উপরে থাকতেছে 3b, নিচে 4, x ইনভার্স 5/2। এই যে তুমি ভাইয়া y2 এর মানও বের করে ফেলছো। এবার আসো আমরা এখানে এবার লেফট হ্যান্ড সাইড দেখি। তাহলে লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে বলো, 2s² y2 মাইনাস xy1। চলো মানগুলো বসাই, 2s² y2 এর মান বসাই। হ্যাঁ, y2 এর মান হচ্ছে এই যে এটা, তাই না? এটা তাহলে কত বসাবো, 2a প্লাস 3b/4 x ইনভার্স 5/2, ঠিক আছে, মাইনাস x ইন্টু y1, y1 এর মান এই যে 2ax মাইনাস b/2 x ইনভার্স কত 3/2। ঠিক আছে, আচ্ছা, তো এবার ক্যালকুলেশন করবা। তো ক্যালকুলেশন করে দেখো, আমরা এখানে একটু করি, ধরো একটু ক্যালকুলেশনটা দেখো, এখানে গুণ করলে কত 4as², তো এটা যদি গুণ করো ভাই দেখো 8 4 8 2 আর এই 4 যদি কাটলে তাহলে উপরে থাকবে তোমার 3b আর নিচে থাকবে 2। এবার গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তাই না? তো এখানে আছে দেখো, এখানে x, তো এই সেম বেস x বসবে, তাহলে 2 এর সাথে -5/2 যোগ করবো। তো দেখো -5/2 এর সাথে 2 যোগ করতেছি, সো যোগ করলে কত আসবে দেখো, এখানে 2, তো -5 + 4, তার মানে কত -½ আশা করি বুঝতে পারছি। মাইনাস x দিয়ে গুণ করলে 2as² -a প্লাস b/2 ইন্টু x। তো এখানে এবার আসো -3/2 সাথে -3/2 সাথে 1 যোগ করবো, সো -3/2 সাথে 1 যোগ করো, দেখো -3/2 প্লাস 1 যোগ করলে তোমার তাও পাচ্ছি -1/2। ঠিক আছে, সো যুগটা আশা করি সবাই পারো। এবার দেখো 4as² - 2as², তাহলে +2as² থাকবে। এবার আসো এই দুইটা থেকে দেখো ভাইয়া 3b/2, এখানে আছে b/2, তাই না? তো একটা খেয়াল করি, দেখো দুইটা থেকে তুমি যদি একটা জিনিস খেয়াল করো, আচ্ছা আমরা দেখো এই পুরোটা থেকে একটু খেয়াল করলে দেখো ভাইয়া, আমি সরাসরি করে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবা। দেখো এই পুরোটার দিকে একটু খেয়াল করো, এই পুরোটা থেকে দেখো আর এই পুরোটার দিকে দেখো ভাইয়া, দুইটা থেকে দেখো, দুইটা থেকে আমি b/2 x ইনভার্স হাফ কমন নিতে পারি না? দেখো b/2 x ইনভার্স হাফ কমন নিছি, কমন নিলে এখানে থাকবে 3 প্লাস এখানে থাকবে কত 1, তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে 4, তাহলে 4 আর এখানে একটা 2 আছে না, সো কাটাকাটি করলে এই জিনিসটাকে আমরা প্লাস কত লিখতে পারি 2b x ইনভার্স হাফ। এটা আশা করি সবাই বুঝতে পারছো। কি করছি জানো, এই যে b/2 x ইনভার্স হাফ কমন নিছি, কমন নিলে b/2 x ইনভার্স হাফ কমন নিলে এখানে থাকবে 3 আর এখানে থাকবে 1, 3 + 1 কত 4, তো 4 ডিভাইডেড বাই নিচে আছে 2, কাটাকাটি করলে উপরে 2 পড়ে থাকবে। আর দেখো 2টা যদি কমন নিয়ে নাও, as² প্লাস b x ইনভার্স 1/2। দেখো 2 ইন্টু ভাইয়া এই পুরোটার মান কিন্তু আমরা জানি, দেখো এই পুরোটার মান শুরুতে বের করছে, এই পুরোটার মান কিন্তু কি ছিল y, সো এখানে বসে দিলে y চলে আসছে। ঠিক আছে, সো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, সো এটাই রাইট হ্যান্ড সাইড। তো দেখো এই ধরনের ম্যাথগুলো আশা করি আমরা সহজে সমাধান করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, সো আসো এরপরের ম্যাথটা আমরা একটু সমাধান করব। ওকে, তা আসো ভাইয়া এগুলো মুসলাম,
ঠিক আছে। আর আসো ঘ নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখানে কি বলছে দেখো, দৃশ্যকল্প 2 হতে উল্লেখিত সংখ্যা দুটি নির্ণয় করা। আচ্ছা, তো সংখ্যা দুটি থেকে আমাদেরকে যে দুইটা ইনফরমেশন বলছে সেগুলো একটু বুঝো। প্রথম ইনফরমেশনটা ইউজ করি, দুইটা সংখ্যার যোগফল কত 12। তাহলে লিখবা মনে করি, তাহলে একটা ইনফরমেশনগুলো বুঝে বুঝে করবো। হ্যাঁ, আমাদের প্রথম ইনফরমেশন দুইটি সংখ্যার যোগফল কত বলছে 12। তাহলে মনে করি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যা হবে ভাইয়া 12 - x। কেন এটা হলো? কারণ আমাদেরকে দুইটা সংখ্যার যোগফল কত বলছে 12। তাহলে একটা সংখ্যা যদি x ধরো, তাহলে আরেকটাকে ধরতে হবে কত 12 - x, যাতে দুইটার যোগ করে 12 পাও। তো দেখো আমি x + 12 - x যদি যোগ করো, আমি যোগফল কি 12 পাচ্ছি না? বুঝতে পারছো? তাহলে আমরা একটাকে x আর অপরটাকে 12 - x কেন ধরছি? কারণ প্রশ্ন অনুসারে দুইটার যোগফল আমাকে কত বলছে 12। এখন আসো, এখন প্রশ্ন মতে আমাদের যে ফাংশনটার কথা বলা হচ্ছে, একটু ফাংশনটার দিকে খেয়াল করো। দেখো আমরা এবার সমীকরণটা তৈরি করব। সমীকরণটা কি? এদের একটি সংখ্যার ঘন, তাহলে এদের একটি সংখ্যা মনে করো x3। তাহলে এদের একটি সংখ্যার ঘন, তাহলে x এর ঘন কত? x3। একটা সংখ্যার ঘন অপর সাথে অপর সংখ্যার গুণফল, তাহলে অপর সংখ্যা কত? 12 - x, 12 - x। তাহলে এই যে আমাদের যে ফাংশনটা দাঁড়াইছে, সেই ফাংশনটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে। এদের একটি সংখ্যার ঘন, একটি সংখ্যা যদি x হয় তার ঘন হবে x3, এর সাথে অপর সংখ্যার গুণফল, অপর সংখ্যা কত? 12 - x। এই দুটার গুণফল এর মান হবে কি বলছে? গরিষ্ঠ। অর্থাৎ আমি এই ফাংশনের যে মানটা পাবো সেটা হচ্ছে গরিষ্ঠ মান পাবো। সেই শর্ত ধরে এবার আমাদেরকে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তো এই পুরো ফাংশনটাকে আমরা কি ধরছি? y ধরছি। তো আসো, তাহলে y = আমরা কি লিখবো? গুণ করে দিলে 12x³ - x⁴ কত? 4। ওকে, এখন আসো এইটার শর্ত হচ্ছে, দ্বিতীয় শর্ত হচ্ছে কি? এই ফাংশনের মানটা কি হবে? গরিষ্ঠ। তো আসো, এটা আমরা প্রুফ কিভাবে করবো? ওই যে গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান নির্ণয় করে আমরা জানি এই ফাংশনকে আমি পরপর দুইবার অন্তরীকরণ করবো। আসো, একবার অন্তরীকরণ করলে কি লিখবো? ddx of y। তো একবার অন্তরীকরণ করলে আমরা জানি এটাকে যদি অন্তরীকরণ করো, 3টা সামনে আসবে। তো 3 12 36 স্কয়ার এটা হবে কত? 4x³ ঠিক আছে। এটা হচ্ছে একবার অন্তরীকরণ। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আসো দ্বিতীয়বার অন্তরীকরণ করলে d²y/ds², দ্বিতীয়বার অন্তরীকরণ যদি করি তাহলে এখানে হবে তোমার 36 দুগুণ কত? তোমার 72x - এটা হবে তোমার 12s²। ঠিক আছে, এই যে দুইটা পেয়ে গেছি। একবার অন্তরীকরণ, 3 কনস্ট্যান্ট সামনে 12, 3 12 কত? 36 × s²। ওকে, এবার দ্বিতীয়বার অন্তরীকরণ করছি। এবার আসো, তাহলে গরিষ্ঠ প্রথম চরম মান বা গরিষ্ঠ মানের শর্ত অনুসারে, তাহলে আমরা লিখব শর্ত মতে আমাদেরকে প্রথম অন্তরীকরণ মান 0 হবে। তাহলে ddx of y = কি হতে হবে? 0। আচ্ছা, ddx of y মানে কি? 36s² - 4x³ = 0। তো এখান থেকে আমরা একটা কাজ করি ভাইয়া, আমরা -4s² কমন নিই। তাহলে -4s² যদি কমন নিই তাহলে কত থাকতেছে দেখি। -4s² কমন নিলে এখানে থাকবে x - 4 9 36, তাহলে এখানে থাকবে 9 = 0। তাহলে আমরা একটা x এর দেখো 4s² = 0 ধরে আমরা একটা x এর মান পাচ্ছি কত? একটা x এর মান পাচ্ছি 0। এই দুইটা উৎপাদক গুণফল 0 মানে কি? 4s² = 0 হলে তাহলে x এর একটা মান পাচ্ছি কত? 0। তাহলে x এর আরেকটা মান পাওয়া যাচ্ছে কত? 9। এখন এখানে কোন সংখ্যাটা দেখো, এখানে আমরা তাহলে দুইটা সংখ্যা পাইছি। দেখো এখন আমি ভাইয়া কয়টা সংখ্যা পাইছি? এই যে, তাহলে আমাদের প্রথম ভালো করে খেয়াল করবা, একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় শর্ত অনুসারে এদের একটা সংখ্যার ঘন সাথে অপর সংখ্যার গুণফলের মানটা কি হবে? গরিষ্ঠ মান। সে অনুসারে আমরা ফাংশনটা তৈরি করছি। আর ফাংশনকে কয়বার অন্তরীকরণ করছি? দুইবার অন্তরীকরণ করে শর্ত মতে প্রথম অন্তরীকরণ 0 মানে কি? আমরা জানি এই ফাংশনে যদি চরম মান থাকে, চরম মান মানে কি? গুরুমান এবং লঘু মান থাকে, তাহলে প্রথম অন্তরীকরণ কি হতে হবে? 0। তো 0 ধরে আমি x এর দুইটা মান পাইছি, একটা পাইছি 0, একটা পাইছি 9। এখন x এর কোন মানটা কেন হবে? এখানে কি 0 হবে নাকি 9 হবে? সেটা তুমি কিভাবে বুঝবা কোন সংখ্যাটা কেন হবে? তাহলে x এর মানের জন্য দ্বিতীয় অন্তরীকরণের মান যদি ঋণাত্মক হয়,
ঋণাত্মক হয় তাহলে এক্স এর ওই মানের জন্য কি পাওয়া যাবে বলো, গরিষ্ঠ মান পাওয়া যাবে। আমাদেরকে কিন্তু শুরুতেই বলে দিছিল এই ফাংশনের মানটা গুণফলটা কী হবে বলো তো, গরিষ্ঠ হবে। তাহলে এখন দেখবো এক্স এর যে মানের জন্য ফাংশনটা গরিষ্ঠ হবে, আমাদের সংখ্যাটা হবে এক্স এর সেই মানটা। তাহলে এক্স এর মান দুইটা পাইছো, একটা 0 পাইছো, একটা 9 পাইছো। তাহলে আসো, তাহলে আমি প্রথমে এক্স ইকুয়াল টু 0 0 বসাও। তাহলে ভাই দেখো দ্বিতীয় অন্তরীকরণে তুমি যদি এক্স এর মান 0 বসাও, এখানে দেখো এক্স এর মান যদি 0 বসাও, এইটা পুরোটা 0 হচ্ছে, এই পুরোটা কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এটার মান তো পজিটিভও হচ্ছে না, নেগেটিভও হচ্ছে না। তাহলে আমি এক্স এর মান কি 0 নিতে পারবো না? তাহলে এবার আসো এক্স এর মান আমরা 9 নিয়ে দেখি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 9 হলে দ্বিতীয় অন্তরীকরণের মান দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এস স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, আমরা এখানে 72 ইন্টু 9 তারপর মাইনাস 12 ইন্টু 9 স্কোয়ার। তাহলে গুণ করি, ক্যালকুলেটর তো দেখো, যদি গুণ করি তাহলে কত পাবো আমরা এখানে 72 ইন্টু 9 মাইনাস 12 ইন্টু 9 স্কোয়ার। সো আমরা গুণফল পাচ্ছি হচ্ছে মাইনাস 324। তাহলে এটা কার চেয়ে ছোটো বলো, 0 চেয়ে ছোটো। তাহলে এক্স ইকুয়াল টু 9 হলে আমাদের এই ফাংশনের দ্বিতীয় অন্তরীকরণ মান কি আসতেছে বলো তো, মাইনাস 324 আসতেছে। তার মানে কি বলতে পারি, এক্স এর মান 9 হলে এই ফাংশনের দ্বিতীয় অন্তরীকরণ মান কি হচ্ছে, ঋণাত্মক। আর দ্বিতীয় অন্তরীকরণ মান ঋণাত্মক হওয়া মানে ফাংশনের কি মান পাবে, এক্স ইকুয়াল টু 9 বসালে তুমি ফাংশনে কি মান পাবা, গরিষ্ঠ মান পাবা। যেহেতু আমাদেরকে বলছে এই সংখ্যার ফাংশনের গুণফলটা কী হবে, গরিষ্ঠ হবে। তাহলে এই ফাংশনের গুণফল গরিষ্ঠ হচ্ছে এক্স এর কোন মানের জন্য, 9 এর জন্য। তার মানে আমাদের একটা সংখ্যা হবে 9 আর অপর সংখ্যা হবে 12 মাইনাস 9 অর্থাৎ 3। তাহলে সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং আমাদের সংখ্যা দুইটি হবে, একটা হচ্ছে কত 9 আর অপরটা হবে 12 মাইনাস 9 তার মানে 3। তাহলে এটাই হচ্ছে আনসার। আমাদের সংখ্যা দুটি হচ্ছে কত, 9 এবং 3। ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আসো আমরা এর পরের ম্যাথটা এবার সমাধান করব। আচ্ছা এখন হচ্ছে আমরা সমাধান করবো হচ্ছে কুমিল্লা বোর্ড 2021 সালের প্রশ্নটা। তো দেখো এখানে আমাদেরকে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এবং জি অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে। সো আসো আমরা উদ্দীপকটা একটু দেখি, আমরা ধাপে ধাপে প্রতিটা প্রশ্ন সমাধান করবো। সো আমরা প্রথম প্রশ্ন যদি খেয়াল করি তাহলে ক ইজ ইকুয়াল টু ক এর কি আছে, এক্স এর সাপেক্ষে আমাদেরকে ট্যান ইনভার্স কত বলো 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটার অন্তরজ নির্ণয় করতে বলছে। সো দেখো ভাই আমরা কিন্তু এই ধরনের একটা সূত্র পড়ছো তোমরা হয়তো, যে ট্যান এ প্লাস ট্যান বির সূত্র, ট্যান এ প্লাস ট্যান বি সূত্র আশা করি তোমাদের জানা আছে। সূত্র ছিল এরকম, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। এটা আমরা ত্রিকোণমিতিতে পড়ছি তাই না। সো ট্যান এ প্লাস ট্যান বি সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, তো আমি যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখো তো কী লেখা যাবে বলো তো, ট্যান ইনভার্স, একটু খেয়াল করি 1 এর পরিবর্তে আমি কি ট্যান π/4 লিখতে পারি না, অবশ্যই পারি π/4, কারণ ট্যান 1 মানে ট্যান π/4 মানে কত, ট্যান 45 এর মান কত 1 তাই না। আর এক্সটাকে ভেঙে আমি এভাবে লিখতে পারি, দেখো ট্যান ইন্টু ট্যান ইনভার্স এক্স, এটাও লিখতে পারি। কীভাবে, কারণ ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত এক্স, তাহলে এক্স যে কথা ট্যান ইনভার্স এক্স একই কথা, কারণ ট্যান ইনভার্স বাদ গিয়ে কী পড়ে থাকে এক্স তাই না। তো এখন আসো ভাইয়া এটার দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবা। তো এখানে আমার এবার এই ম্যাথের দিকে তাকাও, তাহলে এটাকে আমি ট্যান এ চিন্তা করতে পারি, এটাকে মনে করো ট্যান এ, আর এখানে ট্যান এই পুরোটাকে মনে করো ভি, তাহলে ট্যান এ প্লাস ট্যান ভি। তাহলে এবার সেই সূত্র যদি আমি নিচে দিতে চাই তাহলে কি নিচে কি লিখতে হবে, 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, অর্থাৎ উপরে যে দুইটা সংখ্যা যোগাকার আছে তারা নিচে গুণাকার থাকতে হবে। তো এক্স এর সাথে মনে মনে কি 1 আছে না, সো 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারবো বলো, ট্যান π/4 ইন্টু এই এক্স এর পরিবর্তে কত লিখবা, ট্যান ইন্টু ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, তো এবার আসো এখানে যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে ট্যান ইনভার্স, তাহলে খেয়াল করো ভাইয়া এখানে দেখো ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, এখানে এ মানে π/4 আর বি মানে ট্যান ইনভার্স এক্স। তাহলে সূত্র কি লেখা যাবে, ট্যান এ অর্থাৎ ট্যান π/4 প্লাস বলো ট্যান বি, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি, তাহলে ট্যান বি মানে কি বলো, ট্যান ইনভার্স এক্স। এটুকু আশা করি ক্লিয়ার। ওকে, এখন দেখো ভাইয়া আমরা এখান থেকে কি করতে পারি, তুমি যদি খেয়াল করো তাহলে এখান থেকে দেখো ট্যান ইনভার্স ইজ ইকুয়াল টু, দেখো এই ট্যান π/4 মানে কত বলো ভাইয়া, ট্যান π/4 এটা মানে হচ্ছে কত, ট্যান 45 ডিগ্রি মানে কত 1 প্লাস ট্যান ইনভার্স কি বাদ যায়,
tan ইনভার্স তাদের এখানে কি বলে থাকে x, ঠিক আছে। ওকে, এবার আসো এই জিনিসটা আবার দেখো, তাহলে এইটা আর এটা একই কথা না, tan π/4 মানে 1, tan ইনভার্স বাদ গিয়ে কি থাকে x। তাহলে আমরা ddx অফ tan ইনভার্স x এর অন্তরীকরণ জানি, তাই না? ddx অফ tan ইনভার্স x এর অন্তরীকরণ কি বলো তো? tan ইনভার্স x এর অন্তরীকরণ কত? 1/1 প্লাস s স্কয়ার, তাই না? দাঁড়াও, আচ্ছা আমাদেরকে কত একটা ভুল হয়েছে, একটু ওয়েট করো। আচ্ছা দুঃখিত ভাইয়া, আমরা এখানে একটু ভুল করছি, সরি। আসলে আমাদের সূত্রটা একটু এখানে ভুল হয়েছে, কমা সুন্দর দৃষ্টিতে দেখবা এটা। দাঁড়াও আমি একটু ঠিক করে, আসলে আমরা এখানে যে সূত্রটা লিখছি এটা আসলে এরকম না, ঠিক আছে ভাইয়া, একটু দুঃখিত। এটা সূত্র হচ্ছে ভাইয়া tan a প্লাস বি, এই যে এই সূত্র ছিল tan a প্লাস বি ইকুয়াল টু tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, ঠিক আছে। তো আসো এবার আমরা এটাকে মনে মনে a চিন্তা করতেছি আর এটাকে মনে মনে b চিন্তা করতেছি। তো আমরা যদি এই সূত্রটা এখানে প্রয়োগ করি তাহলে দেখো tan ইনভার্স tan a প্লাস b, tan a প্লাস b। সো a মানে কি? a মানে π/4 প্লাস b মানে কি? b মানে tan ইনভার্স x। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো, ঠিক আছে। সো tan ইনভার্স বাদ গেলে এখানে কি পড়ে থাকে? π/4 প্লাস tan ইনভার্স x। তো এখন এইটাকে অন্তরীকরণ করা যে কথা, এটাকে অন্তরীকরণ একই কথা। সো আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব ddx অফ π/4 প্লাস tan ইনভার্স x। সো 5/4 কে অন্তরীকরণ করলে 0 আর tan ইনভার্স x এর অন্তরীকরণ 1/1 প্লাস s স্কয়ার। সো এটাই आंसर, ঠিক আছে। সো দুঃখিত ভাই, এটা বুঝতে পারি নাই, tan a প্লাস tan b লিখে দিছি, এটা আসলে ভাই tan ইনটু a প্লাস b। ওকে, আচ্ছা তো আসো এর পরের প্রশ্নটা আমরা একটু সমাধান করব। তো এটুকু আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসো আমাদের এর পরের দ্বিতীয় প্রশ্নটা দেখো, আমাদের দেখাও যে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে f অফ x ফাংশনটা অবিচ্ছিন্ন। তো দেখো তোমাদেরকে ভাইয়া অবিচ্ছিন্ন ফাংশন একটা শর্ত পড়াইছিলাম, এটা একটু ভাই এখানে লিখে দিচ্ছি। অবিচ্ছিন্ন ফাংশনের শর্ত, এটা একটু লিখে দিচ্ছি, ভালো করে বুঝো। অবিচ্ছিন্ন ফাংশনের শর্ত কি? মনে করো x ইজ ইকুয়াল টু আমাকে যে বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা যাচাই করতে বলবে, তুমি ওই x এর ওই মান, ধরো x ইকুয়াল টু 0 বা x যে কোনো মান, x এর যে কোনো মানের জন্য যদি বলে এই ফাংশনটা বিচ্ছিন্ন বা নাকি অবিচ্ছিন্ন সেটা প্রমাণ করো, তাহলে ওই x এর যে মানটা হচ্ছে তুমি তার 3টা লিমিটেড ভ্যালু নিবা। কীরকম? ধরো আমি মনে করো ভাই, আমি যদি তোমাকে বলি x ইজ ইকুয়াল টু a বিন্দুতে ফাংশন বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন সেটা প্রমাণ করো, তাহলে তুমি তার 3টা ভ্যালু নিবে। একটা হচ্ছে লিমিটেড ভ্যালু x টেন্ডস টু a টু দি পাওয়ার মাইনাস, অর্থাৎ আমি x ইজ ইকুয়াল টু a, যে x এর যে বিন্দুতে তোমার ফাংশনটা যাচাই করতে বলতেছে সেই মানের 3টা মান নিবা। একটা হচ্ছে তার আগের একটা মান, তার আগের একটা মান, অর্থাৎ যেটাকে আমরা কি বলি বাম দিকবর্তী লিমিট, লেফট হ্যান্ড লিমিট, এবং তার একটা এর পরে একটা মান নিব, অর্থাৎ এর পরে একটা মান, যেটাকে আমরা কি বলি ডান ভর্তি লিমিট, যেটাকে ইংরেজিতে বলা হয় কি রাইট হ্যান্ড লিমিট। তো আমরা লেফট হ্যান্ড লিমিট একটা মান নিব এফ অফ এক্স ফাংশনের মান, এবং লিমিট x টেন্ডস টু a প্লাস, এবং ডান দিকবর্তী লিমিটের মান এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এবং x এর মান সরাসরি নিব x টেন্ডস টু a, সরাসরি বসিয়ে এই ফাংশনের মানগুলো, তাহলে আমি x ইজ ইকুয়াল টু যে বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন যাচাই করতে বলবে, আমি ওই x এর 3টা মান নিব। a এর আগের ঘরে একটা মান নিব, সো আগের ঘরের মানটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? a ইনভার্স দ্বারা। তারপর এর পরের ঘরে একটা মান নিব, অর্থাৎ a প্লাস দ্বারা। এটাকে ইংরেজিতে বলা হয় কি? জানো? লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে। আর এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে। তাহলে একটা বাম দিকবর্তী লিমিটের মান নিব, একটা ডান দিকবর্তী লিমিটের মান নিব, মানে x এর মান সরাসরি ফাংশনে বসাবো। যদি এই তিনটার মান পরস্পর কি আসে? সমান আসে, তখন বলবা এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। যদি এই তিনটার মানের মধ্যে কোনোটা মান যদি ভিন্ন আসে, তখন কিন্তু সেটা অবিচ্ছিন্ন না, তখন সেটা হবে বিচ্ছিন্ন। তাহলে অবিচ্ছিন্ন ফাংশনের শর্ত হচ্ছে এটা, ক্লিয়ার? এই যে এটা, ওকে। তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারবো, ঠিক আছে। তার সঙ্গে আমরা তাহলে প্রশ্নটা সমাধান করি। ঘ নাম্বারটা দেখো, আমাদেরকে তাহলে x ইজ ইকুয়াল টু কোন বিন্দুতে চাইছে? 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা। তাহলে আসো এখন তাহলে আমি প্রথমে লিমিট
এক্স টেন্স টু জিরোর আগের ঘরে একটা মান নিব। হ্যাঁ, তো এক্স টেন্স টু জিরো, মনে করো আমাকে 2 বলছে, তাই না? এক্স ইজ ইকুয়াল 2, তাহলে আমি এর আগের ঘরে একটা মান নিব। সো 2 এর আগের ঘর মানে কি 1.99 একটা মান নিব, 2 এর কাছাকাছি। তারপর এটাকে আমরা কি বলবো? এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। আচ্ছা, তারপর 2 এর পরের ঘরে একটা মান নিব, বাট 2 এর কাছাকাছি নিতে হবে। হ্যাঁ, তো 2.001, এটা কি 2 এর পরের ঘরের মান, ডান দিকের মান। সো এটাকে বলা হয় কি রাইট হ্যান্ড লিমিট। তারপর আবার এক্স এর মান সরাসরি কত বসিয়ে দেখবো? 2 বসিয়ে। এবার এই তিনটার মান যদি তুমি পরস্পর কি পাও? সমান পাও, তখন সেটা বলবো অবিচ্ছিন্ন। ঠিক আছে, তা আসো এই কাজটা আমরা এখানে করতেছি। তাহলে আমি এক্স এর মান প্রথমে আমাদেরকে কোন বিন্দুতে বলছে? 0 বিন্দুতে। তাই আমি 0-র আগের একটা মান নিব। তো 0-র আগের ঘরের মানগুলো কি ভাই ঋণাত্মক না? তাহলে আমরা এক্স টেন্স টু 0 মাইনাস দিব। তাহলে এফ অফ এক্স। এখন চিন্তা করো এখানে আমি এফ অফ এক্স বলতে কোন মানটা নিব? হ্যাঁ, ভালো করে বুঝো। লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, বলো। তাহলে 0 মাইনাস মানে বুঝতেছো 0-র আগের ঘরের। তো 0-র আগের ঘর মানে কি ঋণাত্মক না? তো এখন বলো এফ অফ এক্স কোন ফাংশনটা নিবা? কোন ফাংশনটা তুমি এখানে চয়েস করবা? তাহলে তোমাকে এমন একটা ফাংশন চয়েস করতে হবে যেখানে এক্স এর মান হতে হবে ঋণাত্মক। দেখো কেন? কারণ আমাদেরকে লিমিটটা এক্স টেন্স টু 0 উপরে মাইনাস আছে, মানে 0-র আগের ঘরের মান। তো 0-র আগের ঘর বাম দিকের মানগুলো কি হয়? ঋণাত্মক হয়। তাহলে বলো কোন ফাংশনটা নিবা যেখানে এক্স এর মান ঋণাত্মক বোঝাচ্ছে? সেটা হচ্ছে ভাই এস স্কয়ার। দেখো এখানে দেখো এক্স এর মান ইজ লেস দেন 0, 0 থেকে ছোট। তাহলে আমি এফ অফ এক্স এর জায়গায় এখানে লিখবো কি এস স্কয়ার। ঠিক আছে, এখন আমি এক্স এর মান সরাসরি বসাবো। তো সরাসরি বসাবো মানে কি এক্স এর মান আমি সরাসরি 0 বসাবো। এটা মানে কি 0-র কাছাকাছি একটা মান, 0-র আগের ঘর থেকে 0 কাছাকাছি মান। তো আমরা সরাসরি 0 বসাবো। তো এক্স এর মান যদি 0 বসাবো, এখানে কত পাচ্ছ? 0 পাচ্ছ না? এবার আসো, এখন 0-র পরের ঘরে একটা মান নিব। এটাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা? প্লাস দ্বারা, এফ অফ এক্স। এখন আসো 0-র পরের ঘরের মান মানে কি বুঝতেছো? 0-র পরের ঘরের মান মানে কি 0-র চেয়ে বড়। সো 0-র চেয়ে বড় মানে কি? 0-র চেয়ে বড় মানে কি পজিটিভ মান। তাহলে বলো 0-র চেয়ে বড় কোন ফাংশনটা? এফ অফ এক্স এর জায়গায় তুমি কোন ফাংশনটা বসাবা? 0-র চেয়ে বড় কোন ফাংশনটা মিন করতেছে? এক্সটা না? দেখো এক্স এর মান 0-র চেয়ে কি দেখাচ্ছে? বড় দেখাচ্ছে। তাহলে আমি এফ অফ এক্স এর জায়গায় এক্স নিব। এবার এক্স এর মানটা বসাবো। বলো এক্স এর মান 0 বসাই দিলে কত আসতেছে? 0। তাহলে 3টা গেল। তাহলে বাম দিকবর্তী একটা লিমিটের মান নিব, ডান দিকবর্তী লিমিটের মান নিব, এবার একটা সরাসরি মান নিব। লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0। বলো এক্স এর মান 0-র সমান, এটা কোন ফাংশন? এটা না? দেখো এক্স এর মান 0-র সমান বা 0-র চেয়ে বড়। তাহলে 0-র সমান না এটা? তাহলে 0-র সমান হলে আমি এফ অফ এক্স এর মান কোনটা নিব? এক্সটা নিব। তো এক্স এর মান যদি বসাও 0। এবার বলো, এবার ঠান্ডা মাথায় বলো এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে 0-র আগের ঘরের মান, 0-র পরের ঘরের মান এবং 0-র মান বসিয়ে 3টে মান পরস্পর কি আসছে? সমান আসছে। তাই কি লিখবা? এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। ঠিক আছে, এটা বসাই দিবা, এটাই আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারো। আর যদি সমান না আসতো, যদি ভাইয়া সমান না আসতো, তাহলে কিন্তু কি হতো না? অবিচ্ছিন্ন হইতো না, তখন হয়ে যেত বিচ্ছিন্ন। ঠিক আছে, আর ঘ নাম্বার প্রশ্নটা তোমরা পারবা। এই ধরনের ম্যাথ কিন্তু অলরেডি করাইছি। জি অফ এক্স এর চরম মান অনেকগুলো করাইছি। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, নিজেরা ট্রাই করো। তো আমার বিশ্বাস এটা অবশ্যই তোমরা সমাধান করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের একেবারে লাস্ট টাইপের একটা ম্যাথ দেখো, এই অঙ্কটা একটু খেয়াল করো। আচ্ছা, আমাদেরকে একটা দৃশ্যকল্প 1-এ একটা আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে। তো তুমি ত্রিভুজটা দেখে বুঝতেছো এটা কিন্তু একটা কি বলো তো? সমকোণী ত্রিভুজ। দেখো এই যে সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ কেন? কারণ এই কোণটা কত? π/2। তো সমকোণের বিপরীত বাহুটা কি? অতিভুজ। তাহলে এটা অতিভুজ আর এটা ভূমি, তাহলে এটা হবে কি? লম্ব। তাহলে আমি এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান জানি 1 আর ভূমির মান জানি, বাট লম্বের মান জানি না, তাই না? আচ্ছা, আর দৃশ্যকল্প 2-তে দেওয়া আছে xy + y = sin ইনভার্স y/x। আচ্ছা, তো আমরা একটা সমাধানে যাই। প্রথম প্রশ্ন আমাদেরকে x এর সাপেক্ষে, আচ্ছা এটা আসলে x ইন্টু cos ইনভার্স 3x হবে না, এটা মূলত হবে অর্থাৎ cos ইনভার্স 3xটা x এর পাওয়ারে থাকবে। তো আসলে এটার অন্তর চিহ্ন করব। তো আমরা খ নাম্বারটা দেখি যে y = x ইন্টু cos ইনভার্স 3xটা কিন্তু ভাই x এর পাওয়ারে ছিল। ঠিক আছে, এখানে ভুল করে এটা এখানে চলে আসছে, বেসে চলে আসছে, এটা পাওয়ার হবে ভাই, এখন ঠিক করছে। হ্যাঁ, দর্শক তাহলে বলছিলাম কোন একটা বেসে যদি একটা চলক, পাওয়ারে যদি একটা চলক থাকে, সেই ক্ষেত্রে ম্যাথগুলো সমাধান করতে হয় উভয়পক্ষের লন নিয়ে। সো আমরা উভয়পক্ষের লন নিব। তো লন y = ln x⁴ cos ইনভার্স কত? 3x। ঠিক আছে, তাহলে ln y = তাহলে কোনো কিছু পাওয়ার থাকলে সেটা কোথায় আসবে? বেসে। তাহলে আমরা বেসিকে লিখবো cos ইনভার্স 3x ইন্টু ln x।
আশা করি এটা বুঝতে পারছি। এবার আসো উপপক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো। সো লন ওয়াইকে একবার অন্তরীকরণ করলে 1/y, দেন এটা ওয়াইকে আবার অন্তরীকরণ করলে কি লিখবো, ddx অফ ওয়াই। সেখানে দুইটা ফাংশন গুণাকার আছে, আমি প্রথমটাকে বাইরে রাখলাম, cos ইনভার্স 3x-টাকে বাইরে রাখলাম, ln x এর অন্তরীকরণ 1/x প্লাস, এবার ln x কে সামনে রাখবো, কার অন্তরীকরণ, cos ইনভার্স 3x এর। তো cos ইনভার্স 3x-টাকে মনে মনে x চিন্তা করো, cos ইনভার্স x এর অন্তরীকরণ কি, -1/1 - s²। এখানে x মানে কি 3x, তো 3x কে x স্কয়ার করলে কত, 9s²। তো এবার তুমি কোন জিনিসটাকে মনে মনে x চিন্তা করছো, 3x এর, তাহলে 3x কে আবার অন্তরীকরণ করলে শুধু কত লিখবা, 3। ঠিক আছে, তো এই আমাদের এটার অন্তরীকরণ মানে কার অন্তরীকরণ, y। সো আমরা ddx অফ 1/y, ddx অফ y ইজ ইকুয়াল টু, একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, উপরে cos ইনভার্স 3x ডিভাইডেড বাই x প্লাস এ মাইনাস, উপরে হবে 3 ln x রুট ওভার 1 - 9s²। ঠিক আছে, সুতরাং ddx অফ y ইজ ইকুয়াল টু, এখানে 1/y, এখানে গেলে ওয়াইটা গুণাকার হয়ে যাবে, তারপর এখানে এই যে এই ফাংশনটা বসিয়ে দিবা, এটা বসিয়ে দিবা। ঠিক আছে, তো এখানে তোমার কাজ হচ্ছে এবার ওয়াই এর মানটা নিয়ে বসিয়ে দাও। ওয়াই এর মানটা কত, x টু দি পাওয়ার cos ইনভার্স x, বসিয়ে দিয়ে আমাদের উত্তর চলে আসছে। ঠিক আছে, তো বলো এই ধরনের ম্যাথগুলো সহজ না ভাইয়া? আচ্ছা, তো আসো এবার আমরা দৃশ্যকল্প 2 থেকে অঙ্কটা সমাধান করব। আচ্ছা, তো এখন আসো, ওকে, এবার আসো আমরা ক নাম্বারটা একটু দেখি। তো এখানে খ নাম্বারটা কি বলা হচ্ছে, দৃশ্যকল্প 2 তে হতে ddx অফ y নির্ণয় করো। আচ্ছা, সো দৃশ্যকল্প 2 হচ্ছে এটা, আমাদের দেওয়া আছে দিয়ে লিখবো, কত দেওয়া আছে বলো, এখানে তোমার xy প্লাস y ইজ ইকুয়াল টু x প্লাস xy প্লাস y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স y ডিভাইডেড বাই x। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করি, এখান থেকে আমাকে ddx অফ y নির্ণয় করতে হবে, ddx অফ y। তো একটা কাজ করো, সাইন ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসো, এই পাশে আনলে কি হয় বলো তো, সাইন xy প্লাস y ইজ ইকুয়াল টু y বাই x। এবার আসো আমরা অন্তরীকরণ করবো x এর সাপেক্ষে। তো x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো ভাইয়া, প্রথমে এই জিনিসটাকে তুমি মনে মনে x চিন্তা করো, এটাকে মনে মনে x চিন্তা করো। তো সাইন x এর অন্তরীকরণ কি, cos x, x মানে কি xy প্লাস y। এবার তুমি যে জিনিসটাকে x চিন্তা করছো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো সাইন x এর অন্তরীকরণ cos x, কাকে x চিন্তা করছি এটাকে আবার অন্তরীকরণ করবো। সো এটা দুইটা ফাংশন গুণাকার হয়, xটা সামনে রেখে y এর অন্তরীকরণ ddx অফ y, তারপর প্লাস y সামনে রেখে x এর অন্তরীকরণ 1। এবার আসো প্লাস y কে অন্তরীকরণ করলে কি লিখবো, ddx অফ y। আচ্ছা, এখানে দুইটা ফাংশন বাঁকাকার আছে, এটাকে যদি অন্তরীকরণ করে নিচে হরের স্কয়ার, তো এখানে s², উপরে হরটা বাইরে, লবের অন্তরীকরণ ddx অফ y, তারপর মাইনাস, এবার লব সামনে, হরের অন্তরীকরণ x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1। এর আসো এখানে s² যেটা গুণাকার ছিল সেটা পাশে পার করে দাও, আর আড়ে গুণ করে দিলে কি হবে, s² cos xy প্লাস y ইন্টু আমরা এখান থেকে একটা কাজ করি, সেটা দেখো, যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা, এই দুইটা থেকে ddx অফ y কমন নিই। সো ddx অফ y যদি কমন নিয়ে নাও, এখানে থাকবে x প্লাস 1 প্লাস y। ঠিক আছে, আর এখানে থাকবে তোমার x ইন্টু ddx অফ y মাইনাস y। তাহলে এরপর উদ্দেশ্য হচ্ছে ভাই আমাদের ddx অফ y এর মান নির্ণয় করা। তো আমরা ddx অফ y গুলোকে এক পাশে এনে কমন নিব। তো আসো দেখো ভাই, এই পুরোটা থেকে তুমি s² দিয়ে গুণ করে দিলে, দেখো একটু সুন্দর করে গুছিয়ে লিখে দেখো, আমরা একটু গুণ করে দিই আগে, s² cos xy প্লাস y ইন্টু ddx অফ y x প্লাস 1, তারপর প্লাস, আর y দিয়ে গুণ করলে s² y cos xy প্লাস y ইজ ইকুয়াল টু x ddx অফ y মাইনাস y। ঠিক আছে, এই যে এইটা দিয়ে এই দুইটাকে গুণ করছি, হ্যাঁ, s² cos xy প্লাস y দিয়ে এটাকে গুণ করছি, তারপর y কে গুণ করছি। ঠিক আছে, এবার আসো ddx অফ y গুলোকে এক পাশে নিয়ে যদি কমন নাও, তাহলে দেখো ddx অফ y যদি আমি কমন নিই, এখানে কি থাকবে ভাইয়া, দেখো এখানে যদি কমন নিই, এখানে থাকবে তোমার s² x প্লাস 1 ইন্টু cos xy প্লাস y। ঠিক আছে, ওকে, এবার দেখো
এটাকে এই পাশে আনলে এটা প্লাসটা পাশে আনলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস, এটা যদি কমন নাও এরপর থাকবে এক্স, ঠিক আছে। আচ্ছা দেখো এরপর এটাকে এই পাশে নিয়ে যাবো, তাহলে এটা প্লাস এই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে এটা মাইনাস আর মাইনাস থেকে আমি যদি মাইনাস কমন নিই তাহলে এখানে থাকবে ওয়াই প্লাস এস স্কোয়ার ওয়াই কস, বুঝো এই মাইনাস ওয়াই এ পাশে আসলে প্লাস ওয়াই, সরি এটা বুঝি, এটা এ পাশে গেলে মাইনাস, তো দুইটা মাইনাস থেকে মাইনাস চিহ্ন কমন নিচ্ছে, তাহলে ওয়াই এখানে থাকবে এস স্কোয়ার ওয়াই কস এক্স ওয়াই প্লাস ওয়াই, ঠিক আছে। সুন্দর করে ডিডি এক্স অফ ওয়াই নির্ণয় করবো, হ্যাঁ। তাহলে এখান থেকে আমি বলতে পারি ডিডি এক্স অফ ওয়াইটা কী হবে, ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো এইটা মাইনাস ওয়াই প্লাস এস স্কোয়ার ওয়াই কস এক্স ওয়াই প্লাস ওয়াই, ঠিক আছে। আর নিচে এইটা এখানে গুণাকার এই পাশে গেলে বাঁকাকার হয়ে যাবে, তাহলে কী হবে এস স্কোয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু কস এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স, এটাই আনসার, ঠিক আছে। তো একটু সুন্দর করে গুছিয়ে লিখলে এটাই উত্তর, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল। সো দেখো ওগুলো কোন সহজ আছে, ঠিক আছে। আচ্ছা সো আসো এরপরের অঙ্কটা আমরা সমাধান করে দেবো, এটাই আমাদের লাস্ট অঙ্ক। আচ্ছা তো দেখো আচ্ছা আমরা এইটার চিত্রটা একটু আঁকে নিই, হ্যাঁ চিত্রটা একটু খেয়াল করি। আচ্ছা তোমাদের তার আগে আমরা এখানে দেখো এইচ অফ এক্স আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এটাকে আমরা এর চরম মান নির্ণয় করতে বলছি, তাই না। তো আমি এইচ অফ এক্সটাকে চাইলে ওয়াই ধরে নিতে পারি, হ্যাঁ। এবার আসো এখানে এ বি ডিভাইড বাই লগ এ বি। আচ্ছা এ বির মানটা কিন্তু আমরা একটু বের করি নিই, কীভাবে বের করবা তুমি দেখো ভাইয়া, আমাদের এটা একটা সমকোণ না, তাহলে সমকোণ থেকে আমরা এ বির মান কেমনে পারবো, আমরা জানি রুট ওভার অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ মানে কি ওয়ান অতিভুজ স্কয়ার, তাহলে দেখো এই কোণের সাপেক্ষে এটা কি সমকোণের বিপরীত বাহুটা কি অতিভুজ, আর এটা হচ্ছে তোমার ধরো এটা যদি অতিভুজ হয় তোমার, তাহলে এটা ভূমি আর লম্ব, তাই না। তো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু আমরা যদি এটা এ বির মান বের করতে চাই তাহলে কি রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস এটা স্কয়ার। সো এটা যখন স্কয়ার করবা তখন এই মাইনাস দিয়ে গুণ করলে -1 -7 প্লাস 16 এস স্কয়ার। আমার কথা কি বুঝতে পারছো, একটু বলো তো বুঝতে পারছো কিনা। আমরা এই যে এটা আমাদের এই যে এ বির মানটা, তাহলে অতিভুজের মান জানি আর এটার মান জানি, তো এখান থেকে এটার মান বের করতে পারবো রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস এইটার স্কয়ার। সো এটা যখন স্কয়ার করবো রুটার স্কয়ার কাটা যাবে, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তো +1 -1 কাটা রুট ওভার 16 এস স্কয়ার, তো রুট ওভার 16 এস স্কয়ার মানে কত 4x। তাহলে এখান থেকে আমরা দেখলাম চিত্র থেকে, এবার দেখো ঘ নাম্বারটা চিত্র হতে আমরা এ বি এর মান কত পাচ্ছি, এ বি এর মান পাচ্ছি ভাই 4x। এবার আসো আমাদেরকে এইচ অফ এক্স দেওয়া আছে না, তো আমরা এটাকে এইচ অফ এক্সটাকে ওয়াই ধরে নিচ্ছি, তাহলে এইচ অফ এক্স যে ফাংশনটা সেটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে ভাইয়া বলো তো, এ বি ডিভাইডেড বাই লগ এ বি। ভাইয়া মনে রাখবা লগ, এখানে লগ বলতে লনকে মিন করতেছে, হ্যাঁ এখানে লগ বলতে লন, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো এ বির মান কত, এ বির মান হচ্ছে 4x, এখানে লগ এ বির মান কত 4x। তাহলে সুতরাং আমাদের নির্ণয় ফাংশনটা কি দাঁড়ায়, y ইজ ইকুয়াল টু 4x ডিভাইডেড বাই লগ 4x। এই যে এটাই আমাদের মেইন ফাংশন, এই যে এটাই। তো আমাদেরকে এই ফাংশনের কি মান বের করতে বলছে, চরম মান, এই ফাংশনের চরম মান নির্ণয় করতে বলছে। আচ্ছা চলো আমরা এই ফাংশনের চরম মান নির্ণয় করি। আচ্ছা ওকে, তাহলে আসলে দেখো আমরা এইটা একটু মুছে দিব, ঠিক আছে। আচ্ছা তো এই ফাংশনে আমরা চরম মান নির্ণয় করবো, ওকে। তো চরম মান নির্ণয় করার সিস্টেমটা তোমাদের মনে আছে, চরম মান নির্ণয় করতে হলে আমাদেরকে ফাংশনকে পরপর কবার অন্তরীকরণ করতে দুইবার, তো চলো পরপর দুইবার অন্তরীকরণ করি। সো এটাকে একবার অন্তরীকরণ করলে কি লিখবা, ডিডি এক্স অফ ওয়াই। আচ্ছা ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু, বলো দুইটা ফাংশন বাঁকাকার থাকলে আমরা অন্তরীকরণ মনে হয় জানি, নিচে হর স্কয়ার, তাহলে লগ 4x হোল স্কয়ার, ঠিক আছে। এবার আসো এরপর এখানে হরটা বাইরে, লগ 4xটা বাইরে, কার অন্তরীকরণ লবের, 4x এর অন্তরীকরণ কত 4 মাইনাস, এবার 4x সামনে এটার অন্তরীকরণ করবা, তাহলে লগ x, তাহলে লগ x এর অন্তরীকরণ কত 1/x। ভালো করে বুঝো দুইটা ফাংশন বাঁকাকার থাকলে নিচে হরের স্কয়ার, হর বাইরে রেখে কার অন্তরীকরণ লবের, 4x এর অন্তরীকরণ 4 মাইনাস, এবার লব বাইরে হরের অন্তরীকরণ, হর কি লন 4x,
তো লগকে এখানে আমরা লন বলতেছি, তো লন এক্সের অন্তরীকরণ কত 1/x, এখানে x মানে কি 4x, এই জন্য 1/4x হয়েছে। তুমি কাকে মনে মনে x চিন্তা করছো 4x কে, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, 4x এর অন্তরীকরণ কত 4। তাহলে দেখো ddx অফ y এর মান কত আসলো, ddx অফ y ইজ ইকুয়াল টু আসতেছে নিচে log 4x হোল স্কয়ার, আচ্ছা এখানে থাকতেছে তোমার 4 ইন্টু log 4x মাইনাস 4x কাটা যায়, তাহলে এখানে থাকতেছে 4। এই যে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে একবার অন্তরীকরণ শেষ, এবার এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। চলো আমরা আবার অন্তরীকরণ করি, আমরা এই পাশে করতেছি। হ্যাঁ, ওকে, তো এটাকে আবার অন্তরীকরণ করলে কি লিখবো, এটাকে লিখবো একটু নিচে লিখি ডি স্কয়ার ওয়াই বাই ডি এস স্কয়ার। তো এখনো দেখো ভাইয়া এখানে দুইটা ফাংশন বাঁকাকার আছে, নিচে হচ্ছে এটা আর উপর এটা, তাই না? এবার আসো একটু ভালো করে খেয়াল করবা, এখন আমরা এখানে 4টা কম, আচ্ছা যাই হোক এভাবে লিখি, ঠিক আছে। এবার আসো নিচে হরের স্কয়ার, তাই না? তো হর লগ 4x হোল স্কয়ার, তাকে যখন আবার স্কয়ার করবা তাহলে এটা কি হবে, লগ 4x হোল টু দি পাওয়ার কত হবে 4। এবার এখানে লগটাকে সামনে রাখবা, তাহলে লগ হরটাকে সামনে, লগ 4x হোল স্কয়ার সামনে, ঠিক আছে? তাহলে কার অন্তরীকরণ করবো ভাইয়া, লবের। তো লবের অন্তরীকরণটা ভালো করে বুঝো, আমরা করি লগ 4x এর অন্তরীকরণকে, একটু আগে করছি না ভাইয়া, দেখো আমরা এখানে একটু বুঝবো, এই 4টা কনস্ট্যান্ট তো সামনে, 4 কনস্ট্যান্ট সামনে, লগ 4x কে অন্তরীকরণ করলে কি পাবো 1/4x, আবার আবার ওই 4x কে অন্তরীকরণ করলে কত পাওয়া যায় 4, তার মানে এখানে আমি কি 1 পাবো না, লগ 4x কে অন্তরীকরণ করলে কত পাবো বলো 1/x, লগ 4x কে অন্তরীকরণ করলে 1/4x ইন্টু 4, তো 4 কাটা যাবে, এখানে থাকবে 1/x, সরাসরি লিখে দিলাম। ঠিক আছে, সরাসরি লিখে দিচ্ছি, এটা বুঝতে পারছো? আর 4 কে অন্তরীকরণ করলে কত 0, ঠিক আছে? এবার মাইনাস, এবার লবটা বাইরে, এবার লবটা বাইরে, তাহলে লব কি ধরো একটু নিচে লিখতে হবে, এটা দেখো এবার দেখো, এবার লবটা বাইরে, হ্যাঁ লব হচ্ছে এটা 4 log 4x মাইনাস 4, এটা বাইরে। এবার আমরা হরের অন্তরীকরণ করব, হর মানে কি বলতো, এই যে হর মানে এই যে log 4x হোল স্কয়ার, সো এটাকে মনে মনে তুমি x চিন্তা করো, তাহলে x টু দি পাওয়ার n, তাহলে s স্কয়ার অন্তরীকরণ কত হয় 2x, তাহলে 2 log 4x, ঠিক আছে? এবার তাহলে কাকে তুমি x চিন্তা করছো, log 4x কে, তাহলে log 4x কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে পাবো 1/x। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এবার দেখো আমরা এখান থেকে একটু সুন্দর করে যদি গুছাই লিখি, তাহলে দেখো ডি স্কয়ার ওয়াই বাই ডি এস স্কয়ার ইজ ইকুয়াল টু, খেয়াল করবো একটু, আমরা আচ্ছা সো নিচে হচ্ছে কি ভাইয়া লগ 4x হোল টু দি পাওয়ার 4। আচ্ছা এখান থেকে ভাইয়া এক্সটা কিন্তু লসাগু যায়, তাই না? তো আমরা এক্সট্রা লসাগু নিয়ে নিই, এটা সবচেয়ে বেস্ট হয়। এক্সট্রা লসাগু নিলে এখানে থাকবে কি 4 ইন্টু লগ 4x হোল স্কয়ার, ঠিক আছে? এবার 2 log 4x দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে যেহেতু এক্সট্রা লসাগু নিছো, তো মাইনাস গুণ করলে কত হবে 4 2 গুণ 8, সরি এটার সাথে যদি গুণ করো তাহলে 4 2 গুণ 8 log 4x হোল স্কয়ার, তারপর মাইনাস যাবে না যে প্লাস 4 2 গুণ 8 log 4x, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এবার দেখো আমরা এখান থেকে ডি স্কয়ার ওয়াই বাই ডি এস স্কয়ার করি, তাহলে এখান থেকে ভাই দেখো এই জিনিসটা কীভাবে লেখা যায়, এক্স ইন্টু লগ 4x হোল 4, এটা লিখতে পারে, তাই না? এই জিনিসটাকে গুণ আকারে লিখলে, যেটাকে যদি গুণ আকারে লিখো 1/log 4x হোল টু দি পাওয়ার 4 লেখা যায়। এবার দেখো উপর থেকে ভাইয়া আমি সবগুলো থেকে log 4xটা যদি কমন নিই, তাহলে দেখো log 4x যদি কমন নিই, এখানে থাকবে কত 4 log 4x, কারণ log 4x সবার মধ্যে আছে না, log 4xটা কমন নিয়ে নিছি, ঠিক আছে? এবার আসো মাইনাস, এখানে থাকবে কি 8 log 4x, দুইটা ছিল, তাহলে এখানে থাকবে জাস্ট 8, ঠিক আছে? এটা বুঝতে পারছো? আশা করি বোঝা গেছে।
এবার আসো, এই যে লগ 4x কমন নিছো না, তো এখানে log 4x হোল টু দি পাওয়ার 4 আছে, তাহলে উপর থেকে একটা কমন নিছো আর এখানে আছে কয়টা, 4টা। সো কাটাকাটি করলে এখানে তুমি জাস্ট একটা লিখে দিতে পারবা, এখানে একটা লিখে দিতে পারবা কিউব, ঠিক আছে। তো এবার দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এস স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো ভাইয়া, এবার দেখো এখানে 8 থাকুক 4 log 4x মাইনাস 8 log 4x, তাহলে মাইনাস 4 log 4x, আর নিচে থাকবে কি x ইন্টু log 4x হোল কিউব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অন্তরীকরণের মান। এই যে তাহলে আমাদের বলছিলাম ফাংশনের চরম মান নির্ণয় করতে হলে আমাদের প্রথম কাজ এই ফাংশনকে পরপর কয়বার অন্তরীকরণ করা, দুইবার। সো দুইবার অন্তরীকরণের মান আমরা পাইছি। সো এবার আসো আমাদের নেক্সট স্টেপ। ওকে, তো আমরা এইগুলো একটু মুছে দিব, সবগুলো মুছে দিব। ওকে, এবারে ঠিক আছে। তো যে দুইটা অন্তরীকরণ পাইছি আমরা একটাকে এই জায়গায় রাখলাম, ঠিক আছে, আরেকটাকে এই জায়গায় রাখলাম। এটাকে এই জায়গায়। এবার আসো, এখন কাজ হচ্ছে আমাদের শর্ত মতে চরম মানের শর্ত মতে, তাহলে চরম মানের জন্য প্রথম ডেরিভেশনের মান কত হবে, 0 হবে। তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, 0। এবার তুমি ডিডিএক্স অফ ওয়াই এর মানটা এখান থেকে বসাই দাও, আমি এখান মানে বসাই। এটার মান কত দেখো তো, 4 log 4x মাইনাস 4 log 4x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 0, তাই না। তো এখান থেকে দেখো 4 log 4x মাইনাস ইজ ইকুয়াল টু কত, 4, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি log 4x ইজ ইকুয়াল টু কত, 1, log 4x ইজ ইকুয়াল টু এই 1কে কি লেখা যায়, ln e, ঠিক আছে। তো দেখো ln আর log বাদ যায়, তাহলে এখানে থাকতেছে 4x ইজ ইকুয়াল টু কত থাকতেছে, e, তাহলে x এর মান দাঁড়াচ্ছে কত, e বাই 4, এই যে x এর মান e বাই 4, ক্লিয়ার। তাহলে আমি এটুকু শিওর x এর মান e বাই 4 এর জন্য এই প্রদত্ত ফাংশনের মান চরম মান পাওয়া যাবে। x এর কোন মানের জন্য ফাংশনে আমি চরম মান পাবো, x এর মান e বাই 4 এর জন্য। এখন e বাই 4 এর জন্য তুমি কোন চরম মান পাবা, তুমি কি গুরু মান পাবা নাকি লঘু মান পাবা, সে যদি তুমি বুঝতে চাও তাহলে এইটাকে নিয়ে তোমাকে দ্বিতীয় অন্তরীকরণে বসিয়ে চেক করতে হবে। তো আসলে আমরা এটাই কাজটা করবই। তাহলে এখন বসাচ্ছি x ইজ ইকুয়াল টু e বাই 4 হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এস স্কোয়ারের মান। আসো একটু খেয়াল করবো ভাইয়া, এখানে 8 মাইনাস 4 log 4x, আচ্ছা তো x এর মান কত ভাইয়া বলো তো, e বাই 4, ঠিক আছে। আর এখানে দেখি x এর মান হচ্ছে কত, e বাই 4 ইন্টু log x এর মান e বাই 4 হোল কিউব, ঠিক আছে। তো এখন দেখি ভাই এখানে কি আসতেছে, 8 মাইনাস বলো এই 4 আর 4 কি কিন্তু কাটা যায়, তাই না। তো log এর মান কত, 1, এখানে থাকবে 4, ঠিক আছে। এবার এখানে দেখো তোমার আচ্ছা এই 4 আচ্ছা 4 কাটা যায়, log এর মান 1 এর উপর কিউব করলে 1, তাই এখানে থাকতেছে e ডিভাইডেড বাই কত, 4। তো এবার দেখো এখানে থাকতেছে তোমার মাইনাস শুধু 4 আচ্ছা 8 আচ্ছা 4, আর এখানে থাকতেছে তোমার e ডিভাইডেড বাই 4, ঠিক আছে। সো এই জিনিসটাকে যদি গুণাকারে লিখো তাহলে 16 বাই কত আসতেছে, e আসতেছে না, 16 বাই কত, e, ঠিক আছে। এবার দেখো আমার এই মানটা ডেফিনেটলি বলো তো, এই মানটা কি 0 এর চেয়ে বড় না, 0 এর চেয়ে বড়, কেন বলো তো, কারণ এর মান তো কখনো ঋণাত্মক হয় না, তাই না। তাহলে x ইকুয়াল টু e বাই 4 বসালে আমার দ্বিতীয় অন্তরীকরণ মান কি আসছে, পজিটিভ আসছে। তাহলে দ্বিতীয় অন্তরীকরণ মান যদি পজিটিভ আসে তাহলে x ইজ ইকুয়াল টু e বাই 4 এর জন্য কি মান পাওয়া যাবে, লঘু মান পাওয়া যাবে। যদি নেগেটিভ আসতো তাহলে গুরু মান পাওয়া যাবে। সুতরাং এবার নির্ণয় গুরু মান বের করবে, ওকে। তাহলে সুতরাং লঘু মান, সুতরাং নির্ণয় লঘু মান। তাহলে লঘু মানটা আমরা কীভাবে পাবো, আমরা মেইন ফাংশনে বসাবো। মেইন ফাংশনটা কী ছিল ভাইয়া, মেইন ফাংশনটা ছিল তোমার এই যে মেইন ফাংশন ছিল 4x বাই log 4x, তাহলে মেইন ফাংশনটা ছিল হচ্ছে 4x বাই log 4x। তো আসো x এর মান বসাই, তো 4x এর মান কত, x এর মান হচ্ছে e বাই 4, এখানেও log
4x এর মান কি e/4। সো দেখো এখানে থাকবে হচ্ছে তোমার 4 কাটা, এখানে জাস্ট থাকবে ই। এই 4 কাটা তো লগ এর মান 1, 4 কাটা লগ এর মান 1, এই 4 কাটা তো উপরে 1। সো এটা হচ্ছে আনসার। সো নির্ণয় লঘুমান হচ্ছে কত? ই। ঠিক আছে, তো এর মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল। তো ভাইয়া চেষ্টা করেছি তোমাদের এই অধ্যায়ে যা যা টাইপের আছে প্রত্যেকটা টাইপের ম্যাথ কিন্তু এখানে কভার করা হয়ে গেছে। ঠিক আছে, সো তুমি পাশাপাশি তোমাদের বই থেকে যে প্রশ্নগুলো আছে বা টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো একটু সমাধান করবা। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করিও। সো ধন্যবাদ, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।